রেকর্ড দিতেছি। তো আপনারা একজন একটু রেসপন্স করে বলবেন যে এই সেশন করে কি আপনাদের তেমন কোনো ফ্রুটফুল কিছু হচ্ছে নাকি, বা কোনো ভালো লাভ হচ্ছে নাকি, কোনো সুবিধা একটু মেসেজ করে মাইক্রোফোন অন করে বলতে পারেন। সরি। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আমি যে প্রশ্নটা করছি সেটা একটু কেউ অ্যান্সার দিয়ে কষ্ট করে। তো আজকের জন্য আমরা হচ্ছে যে শুরু করি। আমাদের প্রথম পার্ট যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে আগে নিচ থেকে পড়া শুরু করো, ঠিক আছে? মোস্ট লাইকলি ডায়াগনোসিস, ওকে, ফ্রন্টাল লোব এপিলেপসি, ইডিওপ্যাথিক জেনারেলাইজড এপিলেপসি, অক্সিপিটাল, প্যারাইটাল অথবা টেম্পোরাল লোব এপিলেপসি। 35 বছরের ওল্ড ম্যান কমপ্লেন্স অফ paroxysmal stereotyped episodes consisting of a rising epigastric sensory feeling and fear. The episode lasts up to a minute and are followed by confusion lasting up to an hour. During the episode, his wife has seen him performing lip smacking, chewing, and swallowing movements. ঠিক আছে? এই যে লিপ স্ম্যাকিং, চিউইং এন্ড swallowing মুভমেন্টস, প্রথম জিনিসটা হচ্ছে এইটার টার্মটার নাম কি? সরি, আমার আবার ঠান্ডা লাগছে কেন বুঝতেছি না, একটু এটার জন্য আমাকে ক্ষমা করবেন। এই জিনিসটার নাম কি? সামন প্লিজ এক্সপ্লেন যে লিপ স্ম্যাকিং, চিউইং এন্ড swallowing মুভমেন্টস এর টার্মটাকে কি বলে? অটোমেটিজম, নাম শুনছেন? লিম অটোমেটিজম। সো এই যে এখানে লিপ স্ম্যাকিং করতেছে, চিউইং করতেছে, swallowing মুভমেন্ট করতেছে, এগুলাকে বলা হয় লিম অটোমেটিজম, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার একটা কথা বলছে এপিগ্যাস্ট্রিক সেন্সরি ফিলিং হয়, এপিগ্যাস্ট্রিক সেন্সরি ফিলিং এন্ড ফিয়ার, একটা অস্বস্তি অনুভূত হয় আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে তার কনফিউশন ডেভেলপ করে, ঠিক আছে? তার কনফিউশন ডেভেলপ করে, অটোমেটিজম আছে, তারপর হচ্ছে আপনার একটা অস্বস্তি ফিল হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন থেকে, ঠিক আছে? এটা হচ্ছে যদি আপনার এরকম সিনারিও থাকে যে লিপ বা হচ্ছে আপনার চিউইং এর বা সলোইং এর বা অটোমেটিজমের কোনো যদি কিছু থাকে, সেটা হচ্ছে টেম্পোরাল লোব এপিলেপসি। সো আমি একটা সিঙ্গেল পয়েন্ট বলতেছি, এই সিঙ্গেল পয়েন্টটা সরি, এটা হচ্ছে অটোমেটিজম, ঠিক আছে? এটা হচ্ছে আপনার টেম্পোরাল লোব এপিলেপসির ক্ষেত্রে এটা মেইনলি হয়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা টেম্পোরাল এপিলেপসির ক্ষেত্রে কোন ধরনের সিজার পাই? আমরা টেম্পোরাল এপিলেপসির ক্ষেত্রে ইউজুয়ালি কমপ্লেক্স টাইপ অফ সিজার পাই। টেম্পোরাল অফ এপিলেপসির ক্ষেত্রে আমরা কমপ্লেক্স টাইপ অফ সিজার পাই। আচ্ছা, আর এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কমনের যে ফাইন্ডিংটা থাকে টেম্পোরাল এপিলেপসির ক্ষেত্রে, টেম্পোরাল লোব এপিলেপসির ক্ষেত্রে যে কমনেস্ট ফাইন্ডিংটা থাকে সেটা হচ্ছে আপনার হিপোক্যাম্পাল স্ক্লেরোসিস, হিপোক্যাম্পাল স্ক্লেরোসিস, ঠিক আছে? তাহলে তিনটা কথা বলছি, একটা হচ্ছে আপনার অটোমেটিজমের কথা, একটা সিজার হবে, সিজারটা হবে কমপ্লেক্স টাইপ, আর আরেকটা হচ্ছে আপনার হিপোক্যাম্পাল স্ক্লেরোসিস। এন্ড আপনি এমআরআই হচ্ছে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন, ঠিক আছে? তো আমরা একটু যাই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। টেম্পোরাল এপিলেপসির ক্ষেত্রে এপিগ্যাস্ট্রিক একটা অরা পাবেন, বলে দিছে, অলফ্যাক্টরি অথবা গাস্ট্রেটরি হ্যালুসিনেশন থাকতে পারে, ইকটাল ফিয়ার থাকতে পারে, ঠিক আছে? অরো এলিমেন্টারি অটোমেটিজম, যে এই যে স্ম্যাকিং, চিউইং, সলোইং, অনেক লিম নাইস অটোমেট লিম অটোমেটিজম থাকতে পারে। এক সেকেন্ড, এখানে একটু সমস্যা হয়েছে, আমি একটু
I'm extremely sorry, আমার হচ্ছে আমার কেন কাশি হচ্ছে। গ্রুপে অনেকে জয়েন করতে পারছিল না এর জন্য। সো একটা অরো এলিমেন্টারি অটোমেটিজম অথবা লিম্ব অটোমেটিজম, যে কোনো ধরনের অটোমেটিজম যদি থাকে এটা টেম্পোরাল অফ এপিলেপসির ক্ষেত্রে যাবে। কমনেস্ট ফাইন্ডিং বলছি এমআরআই বলছি ডায়াগনোস্টিক, ঠিক আছে। এখন আসেন বাকিগুলোর ক্ষেত্রে। প্যারাইটাল লোবের ক্ষেত্রে হচ্ছে যে আপনার বডি ইমেজ ডিস্টার্বিং টাইপ অফ হচ্ছে আপনার একটা ইলিউশন থাকে, ভিজুয়াল ইলিউশন অথবা কমপ্লেক্স ফর্ম ভিজুয়াল হ্যালুসিনেশন থাকতে পারে, সোমাটো সেন্সরি সিমটম থাকতে পারে, ঠিক আছে, ইন কেস অফ প্যারাইটাল লোব। আচ্ছা, ফ্রন্টাল লোবের ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় তখন হচ্ছে যে আপনার মোটর টাইপের যে ম্যানিফেস্টেশন গুলো আছে, মোটর রিলেটেড, সেই ম্যানিফেস্টেশন গুলো এখানে বেশি হবে। তো প্যারাইটাল, তারপর হচ্ছে টেম্পোরাল, তারপর হচ্ছে আপনার ফ্রন্টাল, তিনটা জায়গার কথা বলতেছিলাম। আচ্ছা, ওই যেটা প্যারাইটাল লোবের ক্ষেত্রে সোমাটো সেন্সরি সিমটম বলছে, এটা হচ্ছে বলা হয়ে থাকে যে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় হচ্ছে ঝিঝি ধরা, তারপর হচ্ছে আপনার টন টন করে ব্যথা করা, এইগুলা হচ্ছে আপনার সোমাটো সেন্সরি সিমটম যেটাকে বলা হয়। তারপর হচ্ছে আপনার সোমাটিক ইলিউশন যেটা বলছে, যে বডি ইমেজের একটা ডিস্টারবেন্স, মানে শরীরের আকার আকৃতি নিয়ে একটা ভুল ভাব অনুভূত হওয়া, এটা বলা হয়। এই যে বডির ইমেজ নিয়ে যে একটা তাদের চিন্তা ভাবনা, এটা আপনি সাইকিয়াট্রিতেও একটা কন্ডিশনে পাবেন। কেউ আমাকে বলতে পারবেন এটা কোথায় পাবেন? একটা ইটিং ডিসঅর্ডারে পাবেন। হ্যাঁ হ্যাঁ, অ্যানোরেক্সিয়া নার্ভোসা। ভেরি গুড, অ্যানোরেক্সিয়া নার্ভোসার ক্ষেত্রে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, সো প্যারাইটাল লোবের ক্ষেত্রে বললাম, যেহেতু আমরা টেম্পোরাল লোব বেশি পাইছি, আমরা টেম্পোরাল লোব মেইনলি আমরা এখানে পড়লাম। প্যারাইটাল লোব সম্পর্কে আইডিয়া হলো, আর ফ্রন্টাল লোব সম্পর্কে আপনাদের আইডিয়া হলো, বাট স্পেসিফিক অটোমেটিজমটা আপনাকে মাথায় রাখতে হবে। দিস ইজ হার্ড অ্যান্ড ইম্পর্টেন্ট, এই জন্যই তিনটার ব্যাপারে বলে দিছি, ঠিক আছে। নেক্সট আমরা আসি, which of the following sign would best support a diagnosis, ঠিক আছে। লস অফ পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন ওভার আপার লিম্ব, loss of pain sensation in lower limb, loss of proprioception over upper limb, vibration sense যাবে আপার লিম্ব অথবা আপার লিম্ব ফ্যাসিকুলেশন হবে। 32 বছরের মেয়ে ফিমেল পেশেন্ট, উইকনেস নিয়ে আসছে, লস অফ পেইন ইন হার আপার আর্ম, ও সিরিঙ্গ মাইলিয়া সাসপেক্ট করতেছে, সিরিঙ্গ মাইলিয়া সাসপেক্ট করতেছে। তো বেস্ট সাপোর্ট দ্য ডায়াগনোসিস কি হবে, এনি আইডিয়া? প্রথমটা। আচ্ছা, তারপরে বাকি কেউ? আচ্ছা, সিরিঙ্গোমাইলিয়ার ক্ষেত্রে, সিরিঙ্গোমাইলিয়ার ক্ষেত্রে আপনার ওয়ান অফ দা মোস্ট কমন প্রেজেন্টিং সিমটম কি থাকে বা সাইন কি থাকে বলতে পারবেন? আচ্ছা, কালকে একটা জিনিস পড়ছিলেন মনে আছে? কালকে হর্নার সিনড্রোম যখন পড়াছিলাম আমরা, হর্নার সিনড্রোমের ক্ষেত্রে অ্যানহাইড্রোসিস হয়, ডিফারেন্ট সাইটে অ্যাটাক করলে ডিফারেন্ট ধরনের কজ মনে আছে কারো? যে আমাদের ফেস, ট্রাঙ্ক, আপার লিম্ব যদি এফেক্ট করে, তাহলে এই ক্ষেত্রে হর্নার সিনড্রোমের মোস্ট কমন কজ কি হবে? তারপরে শুধু সিরিঙ্গোমাইলিয়া হবে, সিরিঙ্গোমাইলিয়া হবে, ভেরি গুড। আরেকটা হবে স্ট্রোক। যদি শুধু ফেস কে অ্যাটাক করে তাহলে কি বলবেন? প্যানকোস টিউমার, প্যানকোস টিউমার, ভেরি গুড। আর যদি অ্যানহাইড্রোসিস না থাকে তাহলে? ক্যারোটিড আর্টারি ডাইসেকশন। ডাইসেকশন, ভেরি গুড, ভেরি গুড আপু, ভেরি গুড। সিরিঙ্গোমাইলিয়ার ক্ষেত্রে আপনি যখন একটু দেখাই,
আপনার নিউরোলজি ডেভিডসনের ক্ষেত্রে একটা ফিগার আছে, একটু জাস্ট দেখাই আপনাদেরকে। ফিগারটা দেখলে অনেক কিছুই আপনাদের আরো ভালো মতো মনে থাকবে আর কি, ঠিক আছে। ইন কেস অফ সিরিঙ্গোমাইলিয়া একটা সিরিংস মানে ফ্লুইড ফিল ক্যাভিটি ফরমেশন হয়। এই ফ্লুইড ফিল ক্যাভিটিটা আপনার স্পাইনাল কর্ডের সার্ভাইকাল রিজিয়নের থেকে থোরাসিক রিজিয়ন পর্যন্ত এটা মানে এক্সটেন্ড হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যখন এটা ক্যাভিটি রিলেশনটা ধরেন এটা ধরেন এখন দেখা যাবে না, আমার হাতের দিকে দেখেন, ধরেন এই যে স্পাইনাল কর্ডের মাঝখানে, এই মাঝখানে হচ্ছে ধরেন এটা আমার কলমটা হচ্ছে সিরিংস, ঠিক আছে। এই সিরিংসটা যত বড় হবে, এটার মাঝখানে দুইটার মাঝখানে স্পাইনাল কর্ডের মাঝখানে ধরেন এটা সিরিংস, যত বড় হবে তত এটা হচ্ছে যে আপনার কর্ডের উপরে প্রেস করবে, ঠিক আছে। এটা যখন থোরাসিক রিজন বাদ দিয়ে লাম্বার রিজনে চলে যায় তখন এটাকে বলা হয় সিরিঙ্গোবালবিয়া, ঠিক আছে। এখানে দেখতেছেন আপনারা এফ নাম্বারটা দেখা যাচ্ছে, এফ নাম্বারটা দেখেন কেমন সেন্ট্রাল কর্ড লেশন হয়েছে না, কি ধরনের ডিস্ট্রিবিউশন এটাকে বলা হয়, এই যে কেপ লাইক ডিস্ট্রিবিউশন। ভেরি গুড, জাস্ট এটা দেখাইছি যাতে এই ফিগারটা মনে থাকে, এটা যাতে ভুল না হয়, ঠিক আছে। তো বাইল্যাটারাল আপার আমাদের কি হবে, আপার লিম্বের পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন যাবে, ওকে। হাতের নাই, তো দেখা যাবে যে হাতে যদি টেম্পারেচার সেন্সেশন না থাকে, আপনি যদি কোনো আগুনের পাশে হাতটা রাখেন, হাতটা হচ্ছে যে পুড়ে যাবে আপনি বলতে পারবেন না, কারণ টেম্পারেচার সেন্সেশন নাই। ফেসবুকে অনেক ভিডিও দেখবেন যে গরম তেলের মধ্যে অনেকে হাত নাড়াচাড়া করতেছে, ঠিক আছে। তার কারণ কি, দেখা যাবে তার এখানে সেন্সেশন নাই, টেম্পারেচার বুঝতেছে না, বাস সেখানে নাড়াচ্ছে, পেইনও নাই, ঠিক আছে। সো আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে এখানে কেপ লাইক ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে সমস্যাটা কি হয় দেখেন, অ্যান্টেরিয়র হর্ন সেল যাবে, ঠিক আছে, যার কারণে এটা মেইনলি হাতে এফেক্ট করবে, এরপরে ফোর আর্মে এফেক্ট করবে, পরবর্তীতে রেসপিরেটরি মাসলে এফেক্ট করতে পারে, নাও এফেক্ট করতে পারে। আচ্ছা, সিরিং যখন এক্সটেন্ড করবে, বড় হইতে থাকবে, পেইন টেম্পারেচার যাবে ওভার দ্য আপার লিম্ব, তারপরে টাচ ভাইব্রেশন এগুলো পরবর্তীতে যাইতে পারে, টেন্ডন রিফ্লেক্স লস্ট হবে। আমি একটা জিনিস জিজ্ঞেস করছিলাম ফার্স্টেই যে ওয়ান অফ দ্য মোস্ট কমন ফিচার কি সিরিঙ্গোমাইলিয়ার ক্ষেত্রে, সেটা হবে হচ্ছে আপনার প্লান্টার এক্সটেন্সর বাইল্যাটারালি এন্ড অ্যাঙ্কেল জাট অ্যাবসেন্ট, ঠিক আছে। এই ক্রাইটেরিয়ার মধ্যে কয়েকটা কজ আছে, আমাকে কয়েকটা কজ বলেন কষ্ট করে। Friedreich ataxia, Tabes dorsali, তারপরে Degeneration, subacute combined degeneration of spinal cord. ataxia, অ্যাটাক্সিয়া, syringomyelia. সিরিঙ্গোমাইলিয়া, সিরিঙ্গোবালবিয়া দুইটাই থাকবে, ঠিক আছে। সিরিঙ্গোমাইলিয়া সিরিঙ্গোবালবিয়া দুইটাই থাকবে। আচ্ছা, তো আমি বলতেছিলাম যে সার্ভাইকেল রিজিয়ন থেকে থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত এটা এক্সটেন্ড করে সিরিঙ্গোমাইলিয়া যেটা। তো এখানে হচ্ছে আপনার সেকেন্ড সার্ভাইকেল থেকে T9, ঠিক আছে। বাট এর পরে যদি যাওয়া হয় তাহলে কি বলছি, এটা সিরিঙ্গোবালবিয়া, মাইলিয়া থেকে বালবিয়ার দিকে চলে যাবে। সিরিঙ্গোমাইলিয়ার ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ হচ্ছে আপনার আর্নল্ড চিয়ারি ম্যালফরমেশন। মাথায় রাখবেন, আর্নল্ড চিয়ারি ম্যালফরমেশন কি জিনিস, সিএসএফ যে সার্কুলেট হচ্ছে সেটা ঠিক মতো হবে না, এটা হচ্ছে আর্নল্ড চিয়ারি ম্যালফরমেশন, ওকে। সো আমার মোটামুটি এই সম্পর্কে বলা শেষ। Which of the following is the most appropriate treatment? As a beta interferon, intravenous methylprednisolone, oral methylprednisolone, plasmapheresis. Patient with history of left optic neuritis 1 year ago, transient spastic paraplegia 6 months ago is seen in clinic. 6 সপ্তাহ ছিল এটা। T2 কোর্সে MRI স্ক্যানে show multiple periventricular hyperintensities and 3 similar lesion in the posterior fossa. একটা লেশন আছে কর্পাস ক্যালোসামে। লাম্বার পাংচার করছে অলিগোকোনাল ব্যান্ড পেছে, অলিগোকোনাল ব্যান্ড পেছে, তাহলে ডায়াগনোসিস কি?
মাল্টিপল স্ক্লেরোসিস। multiple sclerosis, মাল্টিপল স্ক্লেরোসিস, মাল্টিপল ঠিক আছে? স্ক্লেরোসিস। সবই দিয়ে দিছি। দেখেন রিলেটিভ অ্যাফারেন্ট পিপলের ডিফেক্ট আছে লেফটে, তারপরে হি ইজ নট ট্রিটেড ফর হিজ প্রবলেম। বেস্ট বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অপশন কি হবে তার এখানে? IV IV steroid, মিথাইলপ্রেডিল। penicillin আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। পেশেন্টের হিস্ট্রি আছে 1 বছর আগে, এর আগে 6 মাসের আগে 6 সপ্তাহের একটা হিস্ট্রি ছিল। So far he has not been treated for his problems, ঠিক আছে? এখন অ্যাকিউট কোনো কন্ডিশন নিয়ে সে কি আসছে নাকি আপনার কাছে? আমাকে এটা বলেন আগে। এখানে কি কোনো অ্যাকিউট কন্ডিশন আছে? অ্যাকুট কন্ডিশন নাই, তাহলে এমআরআইটা করছে কখন, মানে এবার করলো না আগের করা? এটা আগেরই করা, এমআরআই তে যেটা পাইছে সেটাই বলে দেওয়া হয়েছে। দেখেন ভালো মতো। এখন কোনো অ্যাকিউট কন্ডিশনের কথা বলা আছে নাকি সেটা আগে না, দেখেন। বলে নাই। বলে নাই। তাহলে কি বিটা তাহলে- ইন্টারফেরন দিব ভাইয়া? এখন বিটা ইন্টারফেরন, আচ্ছা আমরা একটু ক্যান্সেল করে দিই। অ্যাকিউট কন্ডিশনে তো আমরা আইভি মিথাইল প্রেডনিসোলন দিই, তাই না? সো এই দুইটা বাদ। আমাদের কাছে প্লাজমাফেরেসিস একটা অপশন আছে, যেটা অ্যাকিউট কন্ডিশনে দেওয়া হতে পারে জিবিএস বা জিবিএস এর ক্রাইসিস বা অন্য কোনো ক্রাইসিসের ক্ষেত্রে, ভাইসিনিয়া ক্রাইসিসের ক্ষেত্রে আছে এজা এবং আছে হচ্ছে বিটা ইন্টারফেরন, ঠিক আছে? ডিজিজ মডিফাইং মাল্টিপল স্ক্লেরোসিস থেরাপির ক্ষেত্রে বলছে যে যদি ফিউচার অ্যাটাক কমানো লাগে তাহলে আমাদের বেস্ট অপশন কোনটা? সেটা হচ্ছে আমাদের বিটা ইন্টারফেরন, ঠিক আছে? বিটা ইন্টারফেরন এটা হচ্ছে বেস্ট অপশন। ওকে, এখন আপনার জানতে হবে যে বিটা ইন্টারফেরনের কাহিনী কি, ঠিক আছে? বিটা ইন্টারফেরনের ক্ষেত্রে আমরা কি কি চিন্তা করব? প্রথম কথা হচ্ছে যে বিটা ইন্টারফেরন দিচ্ছেন আপনি, এটা কখন বন্ধ করবেন? কে বলতে পারবেন বিটা ইন্টারফেরন কখন বন্ধ করা উচিত? ডিপ্রেশন থাকলে। ধরেন কোনো সাইড এফেক্ট হলে, ফ্লু লাইক সিমটমস, লিভার ডিসফাংশন যদি হয় তাহলে হচ্ছে যে আমরা এটা বন্ধ করতে পারবো, এক নম্বর। যদি আপনি বিটা ইন্টারফেরন দিছেন তারপরও রিল্যাপস হচ্ছে, পার ইয়ারে 2 থেকে 3 বারের উপরে রিল্যাপস হয়ে গেছে, তাহলে হচ্ছে যে আপনি বিটা ইন্টারফেরনটা আপনাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? সো আমাদের বিটা ইন্টারফেরনটা মোস্ট ইম্পর্টেন্ট, এই বিটা ইন্টারফেরন সম্পর্কে আমাদের। আচ্ছা এবার দেখেন, পেশেন্টের দুইটা সেপারেট এপিসোডের হিস্ট্রি দিছে, এক নম্বর কথা। পেশেন্ট পেশেন্টের এমআরআই অ্যাপিয়ারেন্স ভালো, সিএসএফ ফাইন্ডিংসেও মোটামুটি ক্লিয়ার। এনআইসি গাইডলাইন অনুযায়ী এখন বিটা ইন্টারফেরন হচ্ছে বেস্ট, ঠিক আছে? 2 বছরের মধ্যে যদি হয়, এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রোফাইলেক্সিস হিসেবে এই জিনিসটা অনেক বেশি হেল্প করে, ঠিক আছে? প্রিভেন্ট করতে পারে, নেক্সট ফিউচার অ্যাটাক গুলো হচ্ছে প্রিভেন্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা সো আপনারা জানলেন হচ্ছে কি, এক নম্বরে জানলেন হচ্ছে যে আমাদের বিটা ইন্টারফেরন কি। এছাড়া আপনারা কি দিতে পারবেন? এক দুইটা নাম বলতে পারবেন? নাটালিজুমাব, ভেরি গুড, মনোক্লোনাল। ন্যাটেলিজুমাব, তারপরে গ্ল্যাটিমার অ্যাসিটেট একটা আছে। আচ্ছা, ন্যাটেলিজুমাব যদি দেওয়া হয় তাহলে কোন ভাইরাস দিয়ে ইনফেকশন হতে পারে? JC ভাইরাস। জেসি ভাইরাস। ভেরি গুড, জেসি ভাইরাস, ভেরি গুড, ভেরি গুড, জেসি ভাইরাস দিয়ে ইনফেকশন হতে পারে, ঠিক আছে? শেষ, আর দরকার নেই এখানে আপাতত। আচ্ছা, জেসি ভাইরাস দিয়ে যদি ইনফেকশন হয় তাহলে কি ডেভেলপ করতে পারে পেশেন্টের? পার্কিনসোনিয়ান সিমটম। জেসি ভাইরাস দিয়ে যদি ইনফেকশন হয় তাহলে কোনটা কোনটা আবার আরেকবার একটু শর্ট টার্মটাই বলছেন, বলেন তো আরেকবার।
Progressive multifocal leukoencephalopathy. হ্যাঁ, ভেরি গুড। প্রোগ্রেসিভ মাল্টিফোকাল লিউকোএনকেফালোপ্যাথি, এটা হচ্ছে পিএমএল যেটাকে বলা হয়, সেটা রিস্ক থাকে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং ফাইন্ডিংস উড ইউ এক্সপেক্ট অন এক্সামিনেশন? ঠিক আছে, একটা পেশেন্ট আপনার কাছে আসছে 71 বছরের, ইমার্জেন্সিতে সাসপেক্টেড স্ট্রোক, previously suffered posterior territory TIA, already taking clopidogrel. জুনিয়র ডাক্তার দেখতেছে, patient first and tells you she suspected left posterior inferior cerebral artery stroke. বলেন, এটা আপনারা বলবেন, আমি কিছু বলবো না। 3 নাম্বারটা কন্ট্রাল্যাটারাল স্পাইনোথ্যালামিক। Contralateral loss of pain and temperature. এটা কি এক্সামিনেশন ফাইন্ডিং এ আমরা পাবো? Ipsilateral horner seal. আচ্ছা, কন্ট্রাল্যাটারাল লস অফ পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন ওভার দ্য ফেস হবে? না, ওটা বডি না ওটা বডি হবে আর ইপসিল্যাটারাল হ্যাঁ, ফেস body হবে। এই তো, ভেরি গুড। যে বলছেন ইপসিল্যাটারাল হর্নার সিনড্রোম। আচ্ছা, এখন ইপসিল্যাটারাল কি কি হবে পুরোটা বলেন। এই জিনিসটা ভুল করবেন না কষ্ট করে, আমার একটা বড় রিকোয়েস্ট, এই জিনিস ভুল করবেন না। ইপসিল্যাটারাল যে কোনো একটা মনে রাখেন, কষ্ট হলো একটা মনে রাখেন। 3টা ফাইন্ডিংস আছে মোটামুটি, এই 3টা দিয়ে প্রশ্ন আসে, এবং এই 3টা কেন মনে রাখবেন? এই 3টা মনে রাখলে আপনি রাইটে গেছে না লেফটে গেছে সেটা আপনি ডিটেক্ট করতে পারবেন। ঠিক আছে, সেকেন্ড মনে রাখতে হবে আপনাকে যে পাইকার সোর্সটা কি, পাইকার কোন আর্টারি থেকে আসতেছে। ঠিক আছে, 2 থেকে 3টা জিনিস, এটা ভুল করবেন না, ইজি জিনিস যাতে ভুল না হয়, বারবার বলতেছি। ওকে, তো ইপসিলেটার হর্নার সিনেমা, এবার বলেন ইপসিলেটার আর কি কি পাবেন আপনারা? ইপসিলেটারাল 5, 9, 10, 11, pain temperature over the face. cerebellar, Ipsilateral sign. Ipsilateral horner syndrome. হর্নার সিনেমা। ঠিক আছে, এটা বাদেও আরো কিছু ফাইন্ডিং থাকতে পারে, ভার্টিগো থাকতে পারে। ঠিক আছে, ভেস্টিবুলার ডিস্টারবেন্স হিসেবে এটা চলে আসতে পারে। ওকে, আমি এটা পড়াইছিলাম কষ্ট করে, হচ্ছে যে ব্রেইন স্ট্রেন সিনড্রোম দিয়ে আমার ইউটিউব চ্যানেলে যেটা আছে সেটা একবার দেখে নেবেন। ঠিক আছে, 5টা সম্পর্কে বলা আছে। মানে যখন সেরিবেলার সিনড্রোম আসবে তখন এটার সাথে কোনটা আপনারা চিন্তা করবেন, ইপসিলেটার হলে কোনটা চিন্তা করবেন, কন্ট্রালেটার হলে কোনটা চিন্তা করবেন। দেখেন এখানে প্রত্যেকটার আলাদাভাবে সিমটম কারণ বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভেস্টিবুলার নিউক্লিয়া যায়, এই কারণে ভমিটিং, ভার্টিগো। সেরেবেলার পেডাঙ্কল যাচ্ছে, যার কারণে সেরেবেলার সাইন ইপসিল্যাটারাল ডেভেলপ করতেছে। প্যালাটাল মায়োক্লোনাস লাগবে না। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যাচ্ছে, যার কারণে কন্ট্রাল্যাটারাল পেইন এন্ড টেম্পারেচার যাবে বডির, মানে নেকের নিচ থেকে পা পর্যন্ত। ঠিক আছে, আর স্পাইনাল ট্রাইজেমিনাল নিউক্লিয়াস যাচ্ছে, যার কারণে এক সাইডের হচ্ছে আপনার পেইন টেম্পারেচার সেন্সেশন নাই হয়ে যাবে। ওকে, তারপরে দেখেন পেশেন্টের ওই যে বললেন না 9, 10, 11 এগুলা যাচ্ছে, ওগুলার কারণে হচ্ছে প্যালাটার মাসেল, বালবার মাসেল যেগুলাকে বলা হয়, সেগুলার প্যারালাইসিস হবে। সিম্প্যাথেটিক ফাইবার যেটা ডিসেন্ডিং, সেটার কারণে ইপসিলেটার হর্নার সিনড্রোম হবে। ওকে, এটা প্লিজ দয়া করে কেউ ভুল করবেন না, খুবই কষ্ট পাইলাম এটা হচ্ছে ভুল করার কারণে। ওকে, নেক্সট, what is the most likely diagnosis? Alzheimer's, corticobasal degeneration, Creutzfeldt-Jakob disease, depressive pseudo dementia, semantic dementia. 55 বছরের ফিমেল পেশেন্ট, 4 year history of progressive difficulty in speaking. Her friends have noticed that she struggles to remember their names, struggles to find out the correct word for certain objects, often resorting to calling them tingy. Physical examination, okay. Neuropsychological profile identified deficits only when performing tasks that involve naming or assigning meaning to object. তার মানে কি, পেশেন্টের কি সমস্যা হয়েছে? পেশেন্ট নাম মনে রাখতে পারে? নাম মনে রাখতে পারে না। ঠিক আছে, পেশেন্টকে যদি একটা শব্দ বলেন, সেই শব্দটা সে খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, এবং এই যে টিঙ্গি যে ব্যাপারটা আছে, টিঙ্গির ব্যাপারটা বলতে এটা বুঝাচ্ছে একটা অস্পষ্ট সে শব্দ উচ্চারণ করে, যেটা কোনো মিনিং নেই। ওকে, তো এখানে আপনারা কি চিন্তা করতেছেন? হ্যাঁ সেমান্টিক ডিমেনশিয়া।
হোয়াই? কারণ ভাই ওখানে এই মানে দ্য পার্সন কুড নট মানে নেম দ্য সার্টেন অবজেক্ট, থিঙ্গি বলে হচ্ছে আপনার ডিনোট করবে, তারপর কথা হচ্ছে মানে কম্প্রিহেনশন ডিফিকাল্টি থাকবে। আচ্ছা, কম্প্রিহেনশন ডিফিকাল্টি থাকবে। আচ্ছা, ভেরি গুড। এই যে সিমেন্টিক ডিমেনশিয়া, এটা কোন ডিজিজের ক্ষেত্রে আপনি পাবেন? এটা জানি না ভাই। আচ্ছা, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, আপনি যে একটা কথা বললেন, কথা বলতে পারে না, বললেন না মাত্র? হ্যাঁ, হ্যালো, একটা মানে ইয়া তো বলছেন, অপশন তো বলছেন যে ঠিক জি মতো কথা ভাইয়া। বলতে পারবে না। ওইটার কারণ কি? নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া, নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া ডেভেলপ করতে পারে পেশেন্ট। কারণ কি? ফ্রন্টাল লোবও যাবে, অথবা ফ্রন্টালের সাথে টেম্পোরাল লোবও যাবে, এখানে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বলা হয়। ফ্রন্টাল লোবের যে ফাংশন গুলো আছে, তার যে হচ্ছে আপনার বিহেভিয়ারাল একটা ফাংশন হচ্ছে ফ্রন্টাল লোবের, যার জন্য যেহেতু এটা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, ফ্রন্টাল লোবের ফাংশন অ্যাবনর্মালিটি হচ্ছে, এই কারণে এটার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বা টাইপ হচ্ছে আপনার বিহেভিয়ারাল সিমটমটা, যেটা হচ্ছে মোস্ট কমন এবং এটা সবচেয়ে খারাপ। এখানে কি হবে? সোশিয়াল যে কমিউনিকেশন বা ইন্টারাকশন, সেটা ঠিক মতো হবে না। একটা যে সেলফ অ্যাওয়ারনেস থাকে, এটা ঠিক মতো থাকবে যদি বিহেভিয়ারাল ভেরিয়েন্টের মধ্যে থাকে ফ্রন্টোটেম্পোরাল। ঠিক আছে? সেকেন্ডটা হচ্ছে এটা, যেটা হচ্ছে আপনার সিমেন্টিক ডিমেনশিয়া। ঠিক আছে? জি ভাই। এক কথায় নাম মনে রাখতে পারবে না, নাম মনে রাখতে পারবে না, নাম বলতে পারবে না। ঠিক আছে? এটা সাথে আরেকটা হবে যে মুখ চিনতে পারবে না। ঠিক আছে? ধরেন একজনকে অনেকদিন আগে দেখছেন, অনেকদিন পরে দেখতেছেন, মাথায় আসতেছেন ওর নাম কি। ঠিক আছে? এটা একটা হবে। আরেকটা জিনিস হবে হচ্ছে আপনার নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া, যেটা প্রোগ্রেসিভ, এটা হচ্ছে থার্ড টাইপস। এখানেও সিমেন্টিক ডিমেনশিয়া থাকে, বাট এখানে হচ্ছে যে আপনার ফ্লুয়েন্সি ঠিক থাকবে না, কথা বলতে পারবে না ঠিক মতো। ওকে, সো এই তিনটা টাইপস ফ্রন্টোটেম্পোরালের মধ্যে। এন্ড এটার মধ্যে যেহেতু কথা বলতে পারতেছে না, নাম উচ্চারণ করতে পারতেছে না, নাম বলতে পারতেছে না, সো এটা হচ্ছে আপনার সিমেন্টিক ডিমেনশিয়ার মধ্যে পড়তেছে, এবং এটার মানে হচ্ছে এটা টেম্পোরাল লোবকে মেইনলি এফেক্ট করতেছে। যদি সোশিয়াল বিহেভিয়ারাল সমস্যা বলতো, তাহলে কোনটা যেত? ভেরিয়েবল বিহেভিয়ারাল ভ্যারিয়েন্ট, সেটা হচ্ছে ফ্রন্টাল লোবকে মেইনলি এফেক্ট। ফ্রন্টাল। ঠিক আছে, ক্লিয়ার? আমি গ্রুপ একটা প্রশ্ন দিছিলাম যে ডিমেনশিয়ার মোট কমন কজের মধ্যে কি কি আছে, মনে আছে? আলঝেইমার, ভাস্কুলার ডিমেনশিয়া আর লিউই বডি ডিমেনশিয়া। লিও বডি ডিমেনশিয়া, এগুলা তিনটা মাস্ট, এক দুই তিন। দেন হচ্ছে যে আপনার ফ্রন্টোটেম্পোরাল, ক্রুসফেল জ্যাকব, এইচআইভি রিলেটেড, ভিটামিন রিলেটেড ডিমেনশিয়া গুলো চলে আসবে। ঠিক আছে? ওগুলা রেয়ার কজ, এখানে ওগুলো আর বলিনি। তো আমি এতক্ষণ যেগুলো বলতেছিলাম, আরেকটা জিনিস, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার ডিফারেন্সিয়াল হচ্ছে একটা আলঝেইমার ডিমেনশিয়া, যেটা আমি মিস করছি আপনাদেরকে বলা, সেটা হচ্ছে যে ইয়াং পেশেন্ট, এটা আলঝেইমার্স না কেন, তার সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে বয়স। বয়স আলঝেইমার 65 এর উপরে যাবে, তারপরে এটার ইনসিডেন্স বাড়তে থাকে। আপনার যদি হচ্ছে 50 বা 45 এরকম বলে, তাহলে কিন্তু আলঝেইমার্স হবে না, সবার আগে এটা বাদ চলে যাবে। ঠিক আছে? দেখেন, ফ্রন্টোটেম্পোরাল বলতেছে ইয়াঙ্গার এজ দেন আলঝেইমার্স, 55 থেকে 65 হচ্ছে ফ্রন্টোটেম্পোরালের ক্ষেত্রে। যেগুলো বলতেছিলাম বিহেভিয়ারাল, সিমেন্টিক, প্রোগ্রেসিভ, নন ফ্লুয়েন্ট, পার্থক্যগুলো আমি বলে দিছি। ঠিক আছে? আচ্ছা, ও এক্সাম্পল তারা বলছে এরকম, এটা নিয়ে আমি একটু জাস্ট বলি যে অ্যাপেল বলতে পারবে না, বলবে যে এটা একটা ফল আর কি। ঠিক আছে? তো এটা নিয়ে একটা ছোট ঘটনা বলি। আমার মিড টার্মে হচ্ছে যে একটা অফিস স্টেশনে আমার মনে আসতেছিল না যে এটা মেন 2 আর মেন 3। ঠিক আছে? আমি বুঝতেছি এটা মেন। ওকে, তো এখানে হচ্ছে যে আমার কাইন্ড অফ সিমেন্টিক ডিমেনশিয়া আছে, এই কারণে আমি 2 3 কিছু দিই না, আমি শুধু মেন দিয়ে আসছি। ঠিক আছে? স্যাররা তো কিছু নাম্বার আমাকে দিবে। ওকে, সো ওই হিসেবে আমি লিখে আসছিলাম। তো এটা পড়ার সময় হচ্ছে যে মাথায় এটা আসতেছিল যে আমিও তো এরকম ঘটনা ঘটেছে আমার। ঠিক আছে? আপনাদের সাথে এরকম হয় অনেক, অনেকদিন আগে দেখছেন, এখন চিনতেছেন না, নাম বলতে পারতেছেন না। ঠিক আছে?
এবার আসেন আলজেমার্স। মোস্ট কমন কজ 1 নম্বরে আলজেমার্স আসবে, কিন্তু ইয়াঙ্গার এজ আসলে আলজেমার্স আসবে, ঠিক আছে। কর্টিকো বেজাল ডিজেনারেশন, যেটা এখানে ক্ষেত্রে সবচেয়ে সমস্যা থাকবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, যেটা নন ফ্লুয়েন্ট অ্যাপাসিয়া টাইপ হবে। ওকে, এটার সাথে হচ্ছে আপনার পার্কিনসন বা অ্যাপ্রাক্সিয়া টাইপ ফিচার থাকতে পারে, বাট ল্যাঙ্গুয়েজের সমস্যাটা থাকবেই। ওকে, ক্রুসফেল জ্যাকব আর ডিপ্রেসিভ সিড্রোমে এটা এত লাগবে না। পরবর্তীতে আসি। আচ্ছা, মোস্ট লাইকলি ডায়াগনোসিস আবারও আসছে অ্যালজেইমার্স, ফ্রন্টোটেম্পোরাল, ফ্রন্টাল লোব, মাল্টিপল স্ক্লেরোসিস, এনপিএইচ। 57 বছরের ফিমেল পেশেন্ট, মার্ক চেঞ্জেস পার্সোনালিটি ওভার দ্য লাস্ট 5 years, increasingly sexually flirtatious with inappropriate behavior in social situations. Abstract thinking, memory and planning has become increasingly obvious. Perform arithmetic tasks is relatively preserved. Speech output diminish. বলেন এটা কি? ফ্রন্টোটেম্পোরাল না ভাই? ডিমেনশিয়া। আচ্ছা, এত কনফিউশন হচ্ছে কেন? মাত্র তো পড়ায় না। ফ্রন্টাল লোবের ফ্রন্টোটেম্পোরাল, সমস্যা থাকে। হ্যাঁ, এই যে পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, একটু দেখাই আপনাদেরকে। জাস্ট আপনি যদি ফাংশন মনে রাখেন ফ্রন্টাল লোবের, তাহলে হচ্ছে যে জিনিসগুলো ধরতে সুবিধা হবে, ঠিক আছে। আপনি যখন হচ্ছে বক্সটা পড়বেন, এখানে দেখেন সবার আগে দেখছেন পার্সোনালিটিতে আসছে, সোশিয়াল বিহেভিয়ার আসছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছে, ইমোশনাল কন্ট্রোল ঠিক মতো পারতেছে না, মানে হচ্ছে যে আপনার নিজের প্রতি কোনো সেন্স ঠিক মতো নাই, ইনঅ্যাটেনশন দিচ্ছে। এই জিনিসগুলা ফ্রন্টাল লোবের খুবই স্পেসিফিক ফাইন্ডিং। ওকে, এই জন্য বারবার বলতেছিলাম ফ্রন্টোটেম্পোরালের মধ্যে ফ্রন্টাল টেম্পোরাল লোবের যে ফাংশন, সেটার অপোজিটে চিন্তা করবেন। ওকে, আচ্ছা আমাকে বলেন তো এখানে আলজেমার্স কেন হইলো না? বয়স। Aged 57 ভেরি then. গুড, বয়স। ভেরি গুড ভেরি গুড। বয়স একটা বড় ফ্যাক্টর। ওকে, ফ্রন্টাল লোব মেইন জিওমাটা কেন হলো না? শুধু তো ফ্রন্টাল লোবেরই এখানে মেইনলি এটা বলছে। হ্যাঁ, ফ্রন্টাল লোবের ক্ষেত্রে এখানে তো টেম্পোরাল লোবকে এফেক্ট করছে, সেটারও ডেসক্রিপশন দিয়ে দিছে। আচ্ছা, টেম্পোরাল লোবকে স্পিচ আউটপুট ইজ ডিমিনিশ, ঠিক আছে। স্পিচ আউটপুট নিয়ে কথা বলতেছে, ঠিক আছে, অঙ্ক করতে পারতেছে না তো। দেখেন, ল্যাঙ্গুয়েজের সমস্যা পাইছেন? জি পাইছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর আসেন। এটা আর আচ্ছা এনপিএস আর এনপিএস তো বলতে চাইছি। দেখেন এখানে দেখেন কি বলছে, লেন্থ অফ প্রেজেন্স এন্ড ল্যাক অফ এডিশনাল নিউরোলজিক্যাল সাইন প্রবাবলি ফেভার ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। মানে টেম্পোরাল লোব যেহেতু চলে আসছে, তো ফ্রন্টাল লোবটা নিয়ে এত পয়েন্ট আসবে না, ঠিক আছে। আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল লোবাল ডিজেনারেশন যদি বলা হয়, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার এখানে যে মিউটেশন হয়, সেটা কোন প্রোটিনের মিউটেশনে হয় বলতে পারবেন? প্রোটিন। হ্যাঁ, কোন প্রোটিনে? কোনটা? টাউ প্রোটিন। ইয়েস, ভেরি গুড, টাউ প্রোটিন। ভেরি গুড, টাউ প্রোটিন, ঠিক আছে। এটা কেন বললাম, এটা প্রশ্ন আসছে, এটা একটু ইম্পর্টেন্ট। ওকে, আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, ফ্রন্টোটেম্পোরালের ক্ষেত্রে, এই ডিজেনারেশনের ক্ষেত্রে আপনার মেমোরিটা প্রিজার্ভ থাকবে এবং ভিজুয়াল স্পেশাল স্কিল যেগুলো আছে সেগুলো প্রিজার্ভ থাকবে। ওকে, পরবর্তীতে আচ্ছা, এটা অ্যান্সার দেন, এটা একটু আগে অ্যান্সার দিয়েছেন আপনারা, এটা বলবো না, এটা 1 মিনিট করেন, তারপর অ্যান্সার দিবেন আপনারা। ডি নাম্বারটা। বাকি কেউ? ভেরি গুড, ঠিক আছে। এটা সম্পর্কে আর আপনাদের এত ঝামেলা হবে না, মোটামুটি এগুলো সব বলা হয়ে গেছে। সরি। আচ্ছা, what is the most appropriate initial treatment? আচ্ছা, 67-year female patient, severe stabbing pain in the left cheek,
which is lasting for few seconds, occurring several times a day, precipitated by washing her face. Other কোনো abnormality নাই। First হলো diagnosis কি? The pain treatment, Trigeminal trigeminal neuralgia. Trigeminal neuralgia. Very good, trigeminal neuralgia. Very good, trigeminal neuralgia. যেটা ইলেকট্রিক শক লাইক পেইন করবে, খুবই শর্ট ডিউরেশন, 10 থেকে 15 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড হবে। বাতাস লাগলে, কোনো টাচ লাগলে, ওয়াশ করার কথা তো বলছে এখানে, এগুলো হলে সিভিয়ার পেইন হবে, সিভিয়ার পেইন হবে। এটা ফার্স্ট ট্রিটমেন্ট অপশন কি? Carbamazepine. কার্বামাজেপিন, ভেরি গুড। আচ্ছা, ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ট্রাইজেমিনাল নিউরালজিয়া মোস্টলি ইডিওপ্যাথিক হয়। কখন বুঝবেন এটা সেকেন্ডারি ট্রাইজেমিনাল নিউরালজিয়ার দিকে যাচ্ছে? 50-এর কম হলে তখন মাল্টিপল স্ক্লেরোসিসের একটা সাথে অ্যাসোসিয়েশন থাকতে পারে বয়স। ভেরি গুড। আচ্ছা, তাহলে মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে আপনি কি কি ফিচার করবেন সেগুলো বলেন। একটা ফ্যামিলি হিস্ট্রি অফ মাল্টিপল স্ক্লেরোসিস থাকলে হবে, তাই না? মাল্টিপল স্ক্লেরোসিস অপটিক নিউরাইটিস হয় না? তাহলে অপটিক নিউরাইটিস হলে আপনি যেটা চেঞ্জ করবেন। ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ক্ষেত্রে কোনো সেন্সরি চেঞ্জ হবে না। যদি সেন্সরি চেঞ্জ পান তাহলে বুঝবেন যে এটা একটা রেড ফ্ল্যাগ, মানে এগুলো যেগুলো বলছে সবগুলো রেড ফ্ল্যাগ। এগুলো থাকা মানে হচ্ছে যে আপনি সেকেন্ডারি একটা কজ চিন্তা করবেন, ঠিক আছে? যেহেতু আপনি সেকেন্ডারি কজ চিন্তা করতেছেন এই ফিচার গুলো দেখার কারণে, তাহলে আপনার পরবর্তী স্টেপ কি হবে? কি ইনভেস্টিগেশন করবেন? মাল্টিপল স্ক্লেরোসিস বলতেছেন না, তাহলে কি ইনভেস্টিগেশন করবেন বলেন? এমআরআই। আচ্ছা, ট্রাইজেমিনাল নিউরালজিয়ার দিকে যাচ্ছে, ঠিক আছে? কারণ বলতেছে যে এলডারলিতে বেশি হবে, এবং এটার কারণ মানে আন্ডারলাইং প্যাথোফিজিওলজি বলতেছে টর্চুয়াস ব্লাড ভেসেল থাকে, ঠিক আছে? ইয়াঙ্গার পেশেন্টে মাল্টিপল স্ক্লেরোসিস একটা মোস্ট কমন কজ হতে পারে। ট্রাইজেমিনাল পার্টের ম্যান্ডিবুলার আর ম্যাক্সিলারি ডিভিশন এটাকে ট্রিগার আউট করতে পারে। কোনো লস থাকবে না, সেন্সরি কোনো ফিচার থাকবে না। সেন্সরি ফিচার থাকা মানে রেড ফ্ল্যাগ, ওকে? ট্রাইজেমিনাল নিউরালজিয়া দিয়ে যে ট্রিটমেন্ট অপশন আছে এটা কিন্তু কয়েকবার চলে আসছে, সো বি কেয়ারফুল। আচ্ছা, বলেন, এটা বলেন। কালকে এটা বলি নাই অবশ্য, কালকে সরি, কালকে বলা হয়নি, বাট এটা পারার কথা আপনাদের। এটা কি ভাই অলিগোক্লোনাল ব্যান্ডস? না, অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন যেটা, এই ওটা অলিগোক্লোনাল ব্যান্ড কই পাবেন? ও মাল্টিপল স্ক্লেরোসিস আছে। প্রোটিন। আচ্ছা, Low glucose in relation to glucose. হ্যাঁ, এটা ডি ATP নাম্বারটা হবে, ডি নাম্বারটা এ হবে। নাকি এ হবে? না, atypical lymphocyte on cytology. রেড সিএসএ প্রোটিন। রেস সিএসএফ প্রোটিন। জিবিএস এর ক্ষেত্রে আমরা যে সিএসএফ ফাইন্ডিংসটা পাই সেটা কি হবে বলেন তো? অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। Albumin cytology dissociation. অ্যালবুমিন মানে প্রোটিন বেড়ে যায় কিন্তু Albumin সেল বেড়ে যায়, কাউন্ট সেই অনুসারে বাড়ে না। গ্লুকোজটা নরমাল থাকে, গ্লুকোজ নরমাল থাকে, অ্যালবুমিন প্রোটিন বেড়ে বেড়ে যায়, যায়। হ্যাঁ, প্রোটিন বেড়ে যায়। প্রোটিন বাড়ে, ঠিক। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের অ্যান্সার হচ্ছে কি এখানে? নাম্বারটা ডি। ডি। যেটা অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন বললেন সেটা একজনও পারফেক্টলি বলতে পারেন, ঠিক আছে? কোনো সেল থাকবে না কিন্তু প্রোটিন হচ্ছে বেশি থাকবে, ঠিক আছে? ঠিক আছে, প্রোটিন বেশি পাইছেন সেটা ঠিকই বলছেন। মানে আপনার যেটা সেল কাউন্ট নর্মাল, প্রোটিন হাই। সেল কাউন্ট নর্মাল, প্রোটিন হাই হওয়ার তো কথা ছিল না, তাই না? সো বেসিক্যালি অ্যালবুমিনোসাইটোলজি বলতে বোঝানো হচ্ছে প্রোটিন হাই, সেল কাউন্ট নর্মাল। ক্লিয়ার? এটা হচ্ছে জিবিএস এর ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। অলিগোক্লোনাল ব্যান্ড কিছু পারেন আর না পারেন মাল্টিপল স্ক্লেরোসিস, ঠিক আছে? একটা পেশেন্টের এখানে জিজ্ঞেস করি, একটা পেশেন্টের ধরেন লাম্বার পাংচার করা লাগবে, তার আগে আপনি কি
বেডসাইড কি টেস্ট করবেন? GCS দেখবো, ফান্ডোস্কোপি একটা, ফান্ডোস্কোপি দেখবো। ফান্ডোস্কোপি দেখবেন মেইনলি, জিসিএস টা আপনি আগে দেখে ফেলবেন। ফান্ডোস্কোপিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফান্ডোস্কোপিটা খুব ইম্পর্টেন্ট টু সি ইজ দেয়ার এনি প্যাপিলোইডিমা পেপিলিডেমা। অর নট। ওকে, প্যাপিলোইডিমা থাকলে আমরা করব না, ঠিক আছে? যখন ট্রেনিং এ যারা আছেন তারা দেখবেন, আমি অনেকবার বকা খাইছি। লাম্বার পাংচার করার আগে স্যার ডিরেক্ট এসে জিজ্ঞেস করতো যে তুমি কি অপথ্যালমোস্কোপ করছো নাকি? আমি না স্যার, আমি চোখ দেখছি, মনে হয়েছে ওনার তো কোনো ব্লারিং অফ ভিশন নাই, এই জন্য করে ফেলছি। স্যারও হাসতো, আমি হাসতাম। সো ইট ইজ রং। ওকে, আচ্ছা নেক্সট। Imaging abnormality are likely to be seen on the spinal MRI. Diffuse patchy white matter lesion on T2 weights imaging. Evidence of microhemorrhage in posterior column. Evidence of microhemorrhage in pyramidal tract. Increased T1 weight signal in the pyramidal tracts. T2 weight signal in the posterior column. Okay. 69 বছরের বয়সের একজন পেশেন্ট, ডায়াগনোস কিছু সিলিয়াক ডিজিজ, প্যারাস্থেসিয়া আছে, ফিট এন্ড গেট ডিস্টারবেন্স, ঠিক আছে? এক্সামিনেশন করলেন, পাইলেন ইনক্রিজ টোন, উইকনেস প্রিডোমিনেন্টলি এফেক্টিং দ্য ফ্লেক্সর মাসেল গ্রুপ, নিজ আর ব্রিস্ক, অ্যাঙ্কেলস আর ক্যাপসেট। আর পড়ার দরকার আছে? হ্যাঁ, সাবকন্ডাল ডিজেনারেশন B12 B12 ডেফিসিয়েন্সির কারণে আপনার ডিমাইলিনেশন হয়েছে। ওকে, এখানে আপনি কি দেখতে পাবেন, কোথায় দেখতে পাবেন? ভাইয়া যেটা ই নাম্বারটা পোস্টেরিয়র কলামে, পরবর্তীতে আছে যেটি ইম্পেয়ার জয়েন্ট পজিশন। ইম্পেয়ার জয়েন্ট পজিশন। আচ্ছা, এবার আমাকে একটু বলেন যে সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশনের ক্ষেত্রে আপনি কোন কোন ট্র্যাক্টের অ্যাবনর্মালিটি পাবেন? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর ল্যাটারাল post- কর্টিকো, কর্টিকো, ল্যাটারাল হ্যাঁ কর্টিকো কর্টিকো স্পাইনাল, স্পাইনো, আর হলো পোস্টেরিয়র কলাম, ডর্সাল কলাম আর কি। ডর্সাল কলাম। আরেকটা আছে, আচ্ছা আমি বলি আপনাকে, ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা আগে বলছেন, খুবই ভেরি গুড, কারণ ওটাই হচ্ছে আপনার অ্যাঙ্কেল জার্কার প্লান্টার নিয়ে কাহিনী। মানে আপনার অ্যাঙ্কেল জার্কি অ্যাবসেন্ট, প্লান্টার যে এক্সটেনসর, সেটা এই তার কারণে হচ্ছে। ডর্সাল কলাম বললেন প্রোপ্রায়োসেপশন, ভাইব্রেশন চলে যাচ্ছে। তাহলে গেট অ্যাবনর্মালিটি যদি হয়, গেট অ্যাবনর্মালিটি থাকে, বা হচ্ছে যে আপনার ধরেন পেশেন্টের রম্বার্ক সাইন পজিটিভ থাকে, তখন কি হবে? এই যে জন পেশেন্ট, আচ্ছা, গেট অ্যাবনর্মালিটি, স্পাইনোসেরেব্রাল ট্র্যাক্ট। মনে রাখবেন তিনটা, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক, ডর্সাল কলাম, স্পাইনোসেরেব্রাল ট্র্যাক্ট, ঠিক আছে? স্পাইনোসেরেব্রাল ট্র্যাক্ট যদি যায়, তখন পেশেন্টের হচ্ছে গেট অ্যাবনর্মালিটি থাকবে, পজিটিভ রম্বার্স টেস্ট থাকবে। পজিটিভ রম্বার্স যেটা, সেটা কিভাবে দেখবেন? চোখ বন্ধ করে দাঁড়াতে বলবে, সব বন্ধ করে লাইট পড়ে যায়। ভেরি গুড। তাহলে এখানে কোন কলামটা যাবে? পোস্টেরিয়র তো আপু বললো, বা ডর্সাল কলাম, সেটা যাবে। তাহলে T2 ওয়েটটা কি বাড়বে না কমবে? এই যে বাড়বে। বাড়বে তো। ইনক্রিজ T2 ওয়েট যেটা বলছে, এটার মানে কি, কি বুঝাইছে এটা দিয়ে? মানে ইন্টেন্সিটিটা বেড়ে যাবে, সাদা হয়ে যাবে। এটা মানে ইন্টেন্সিটিতে বাড়বে বুঝছি, এটা কারণ কি? মানে সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশনে কি এমন হয় যেটার কারণে আপনার এই ইন্টেন্সিটিটা বাড়তেছে? ডিমাইলিনেশন। ডিমাইলিনেশন, আচ্ছা শোনেন, T2 আমরা যেটা এমআরআই তে দেখি, সেখানে যদি আপনি হাইপার ইন্টেন্সিটি পান, তাহলে তিনটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে যে পেশেন্টের ওখানে হয় পানি বা ইডিমা এরকম কিছু আছে, আর একটা কারণ হচ্ছে ডিমাইলিনেশন। এটার কারণে উজ্জ্বল দেখায়, মানে সাদা দেখায়, হাইপার ইন্টেন্সিটি হয়, এটাই বুঝাতে চাচ্ছিলাম, ঠিক আছে? সো ভেরি গুড, আপু যেটা বললেন ডর্সাল কলাম, সেটা যাইতেছে, ঠিক আছে?
আচ্ছা, which one of the following diagnosis most likely? এটা আমার খুব মানে পছন্দের একটা জিনিস। সাইটোমেগালোভাইরাস পলিরেটিকুলোপ্যাথি, হেপাটাইটিস বি রিলেটেড জিবিএস, সি রিলেটেড ট্রায়োগ্লোবিনিমিয়া, সি রিলেটেড জিবিএস, সিস্টেমিক টক্সোপ্লাজমোসিস। 48 বছরের মেল পেশেন্ট আপনার কাছে আসছে, ক্রনিক ইনজেকশন ড্রাগ ইউজ। আগের দিন বলছিলাম ক্রনিক ইনজেকশন ড্রাগ অ্যাবিউজার হলে কি কি চিন্তা করবেন? HIV, হেপাটাইটিস hepatitis সি B, hepatitis তারপরে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এগুলো। মাঝখানে হচ্ছে একটা হচ্ছে বললেন টিটেনাস, তারপরে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস। ভেরি গুড। তাহলে এটুকের মধ্যে দেখেন সি বলছেন না, সি এর সাথে মিলে কোনটা আছে? আছে। দুইটা আছে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটু পরে দেখি। সিকোয়েন্সিয়াল ফুড ড্রপ, দেন রিস্ক ড্রপ, অ্যাসোসিয়েটেড উইথ পেইন অকারিং ওভার 3 উইক, নার্ভ কন্ডাকশন করা হয়েছে, মাল্টিফোকাল এক্সোনাল নিউরোপ্যাথি পাওয়া গেছে, নেইল ফোল্ড ইনফার্ক্ট হাতে এবং পায়ে, পারপুরা এবং হেপাটোমেগালি পাওয়া গেছে। সবগুলা ফিচার কিসের দিকে যাচ্ছে? ট্রায়োগ্লোবিলিনেমিয়ার দিকে। ভেরি গুড, ট্রায়োগ্লোবিনিমিয়া। এখন আমাকে একটু বলেন হেপাটাইটিস সি রিলেটেড কি কি ডিজিজ অ্যাসোসিয়েশন আছে? triglyceridemia আহ, and mesangial proliferative disease, আচ্ছা, PCT, টিসিটি। ভেরি গুড। নেফ্রাইটিকের মধ্যে একটা পড়বে না? ইমিউনোগ্লোবুলিন টাইপ একটা আছে, কমপ্লিমেন্ট টাইপ একটা আছে, Membranous- কোনটা পড়বে? Membranoproliferative glomeruli. ওটা তো আছে, কোনটা আমি সিলেক্টিভ করে দিচ্ছি, কমপ্লিমেন্ট না ইমিউনোগ্লোবুলিন? Immunoglobulin টা মনে হয়। আরেকটু চিন্তা করেন। complement, কমপ্লিমেন্ট টাইপ। ভেরি গুড। কেন কমপ্লিমেন্ট টাইপ বলতেছি তার কারণ আছে। আপনাকে যখন বলবে যে কমপ্লিমেন্ট লো, একটা পেশেন্টের কমপ্লিমেন্ট লো, ঠিক আছে, তখন আপনি কোন কোন ডিজিজ চিন্তা করবেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে। কেউ বলতে পারবেন কোন কোন ডিজিজ আছে? লো কমপ্লিমেন্ট। SAD আছে, হুম 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 হুম। SAD আছে। তারপরে ইনফেকশাস, streptococcal, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, membranoproliferative, MPGN, এসএলই। ইয়েস, এখানে এসএলই আছে, সাব একুট এন্ডোকার্ডাইটিস আছে। এটাতে কি আসবে? PSGN, পিএসজিএন। ভেরি গুড। এটাতে কি আসবে? ট্রায়োগ্লোবিলিনেমিয়া, ট্রায়োগ্লোবিনিমিয়া। ভেরি গুড। এটাতে এমপিজিএনটা চলে আসবে, ঠিক আছে। বুঝতে পারছেন? সো সি রিলেটেড কি আছে আমরা জানলাম। এখানে নেইল ফোল্ড ইনফার্ক্ট ইন হ্যান্ড এন্ড ফিট বলতে কি বুঝাইছে বলতে পারবেন কেউ? রেনল্ডস, এটা ভাস্কুলারিটিক ফিচার বোঝাচ্ছে। রেনল্ডস হলে তো আপনার পলিআর্টারিটিস নোডোসা। অ্যাকচুয়ালি এখানে যেটা বুঝাইছে মানে নেইল ফোল্ড ইনফার্ক্টের কথা বলতে বুঝাইছে হচ্ছে যে আপনার ভাস্কুলাইটিসের ফিচার গুলো আর কি, ঠিক আছে। ট্রায়োগ্লোবিনিমিয়ার সাথে হচ্ছে যে ভাস্কুলাইটিকের ফিচারটা হচ্ছে যে অ্যাসোসিয়েটেড থাকে। ওকে, সো এই কারণে হচ্ছে যে আপনার ভাস্কুলাইটিসটা আসবে। সো সাসপেক্ট কখন করবেন ট্রায়োগ্লোবিনিমিয়া? একটা যদি ভাস্কুলাইটিক র্যাশ থাকে, এক নাম্বার, যেটা এখানে নেইল ফোল্ড ইনফ্যাক্টে দেওয়া। 2 নাম্বার পেশেন্টের নিউরোপ্যাথির কথা বলা আছে, এক্সোনাল নিউরোপ্যাথি। 3 নাম্বার হচ্ছে হেপাটাইটিস সি রিলেটেড। এই 3টা পয়েন্ট যখন থাকবে মাথায় হিট করতে হবে ক্রায়োগ্লোবিনিমিয়া। ওকে। মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স যখন চিন্তা করবেন তখন হচ্ছে যে এই প্যান, এসিলি এগুলার কজ হিসেবে চলে আসবে এটা। এই যে দেখেন ভাস্কুলাইটিক নিউরোপ্যাথি, ট্রায়োগ্লোবিনিমিয়া, প্যান, তারপর হচ্ছে চার্চ স্ট্রস, আরএ, এসএলই, জিপিএ। ওকে, সবগুলোই ভাস্কুলাইটিসের ফিচারের মধ্যে আছে। যেটা আমি বলতেছিলাম নেইল ফোল্ড ইনফার্ক্টটা হচ্ছে একটা ভাস্কুলাইটিস। ওকে, যদি আপনাকে ভাস্কুলাইটিস বলা হয় সবসময় মাথায় রাখবেন যে এটা পেইনফুল হবে। ওকে, পেইনফুল হবে ভাস্কুলাইটিসটা।
Infarction of which part of the brainstem is most likely to have produced his eyesight? Dorsal midbrain, dorsal pons, lateral medulla, ventral midbrain, ventral pons. 69 বছরের একজন সেরেব্রোভাস্কুলার রিস্ক ফ্যাক্টর ব্রেইনস্টেম স্ট্রোক নিয়ে আপনার কাছে আসছে। অ্যাটাক্সিয়া আছে, ডিজার্ট্রিয়া আছে, বাইল্যাটারাল পিরামিডাল ট্র্যাক্ট সাইন আছে। He is noted to have impaired upward and downward gaze. Horizontal eye movement okay, as well as the doll's eye reflexes. Convergent nystagmus আছে. Pupils are dilated and sluggishly reactive. উপরেও নিতে পারতেছে না, নিচেও তাকাতে পারতেছেন, তাহলে এটা কি ধরনের পালসি? পেরিনড পালসি কোনটা আগে সেটা বলেন, পেরিনড পরে। এটা কি ভার্টিক্যাল গেজ Vertical. পালসি না হরাইজন্টাল? ভার্টিক্যাল গেজ Vertical gaze palsy. আপ গেজ Vertical gaze. পালসি হ্যাঁ, Vertical কি gaze আছে? palsy. ভার্টিক্যাল গেজ পালসি, হ্যাঁ ওটাই জানতে চাচ্ছি। ভার্টিক্যাল গেজ পালসি আছে পেশেন্টের, ওকে, এক নাম্বার। পেশেন্টের কনভার্জেন্ট নিস্টেগমাস আছে, পাইছেন? এই যে এটা কনভার্জেন্ট নিস্টেগমাস আছে, ওকে। সো এটা দুইটা যখন থাকবে যে উপরে নিচে নামাইতে পারতেছে না, এই ভার্টিক্যাল গেজ পালসিটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন ফিচার ইন কেস অফ ডরসাল মিড ব্রেন সিনড্রোম, যেটার নাম হচ্ছে কি আপু বলেন? পেরিনড Perinod. Perinod. পেরিনড পেরিনড পেরিনডের ক্ষেত্রে একটা সুন্দর কথা আছে। সুন্দর কথাটা কি? সব চোখ নিয়ে কথা। পেরিনডের ক্ষেত্রে সব চোখ রিলেটেড কথাবার্তা। গেজ পালসিতে সমস্যা, নিস্টেগমাসে সমস্যা, তার পিউপিলারি লাইট নিয়ার অ্যাসোসিয়েশনের সমস্যা, ঠিক আছে। সে লাইট দিলে কোনো সমস্যা হবে না, কিন্তু সে নিয়ার ডিস্টেন্সের জিনিস দেখতে তার সমস্যা হবে, ঠিক আছে। একটা আছে তার আপনার আইলেট রিট্রাকশন টাইপ সিমটম থাকবে। যত আই রিলেটেড মাথায় ঢুকাবেন, একটা ব্রেইন স্টেম সিনড্রোম যদি সব আই রিলেটেড থাকে মাথায় ঢুকাবেন এটা পেরিনড, এটা ডরসাল মিড ব্রেন সিনড্রোমের দিকে যাচ্ছে। কারণ অন্য কোনোটার মধ্যে এত আই রিলেটেড কিছুই নেই। এটার মধ্যে আপনি কোনো ক্রেনিয়াল নার্ভ পাবেন না, কিছুই পাবেন না, সব আই আই আই, ওকে। সো দিস ইজ পেরিনড, ইট ইজ ডরসাল মিড ব্রেন সিনড্রোম, ওকে। মাইড্রিয়াসিসের কথা বলতেছে, পিউপিলারি রিফ্লেক্সের কথা তো বলছি। আপ গেজ মোর ডাউন গেজ থেকে, ঠিক আছে। Which one of the following medication is most appropriate for her? Clonazepam, lamotrigine, phenytoin, primidone, topiramate. Okay. Concerned about tremor as a possible side effect. কি কাহিনী দেখি একটু। 28 বছরের ফিমেল পেশেন্ট নিউরোলজি ক্লিনিকে আসছে। পেশেন্ট হচ্ছে আর্টিস্ট। He has suffered two focal epileptic seizure over past 4 months. Recommended that she should start medication. Start a family over the next few years প্ল্যান করতেছে এবং পাচ্ছে কি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওকে। সো এখানে পেশেন্টের এপিলেপসি, সে প্ল্যান করতেছে প্রেগন্যান্সি, তার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশন কি হবে? ল্যামোট্রিজিন। Lamotrigine. এখন আমাকে বলেন প্রেগন্যান্সি সেফ এপিলেপটিক অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। LLC. Lamotrigine, levetiracetam, carbamazepine. আচ্ছা আচ্ছা, আপনি উল্টা সিএলএল দিয়ে মনে রাখতে পারবেন। আচ্ছা, এখানের ভিতরে একটু কাজ আছে। কার্বামাজেপিন, ল্যামোট্রিজিন, লেভেটিরাসিটাম। আরো স্পেসিফিক যদি বলা হয়, Lamotrigine. Motricin. ল্যামোট্রিজিন হচ্ছে মোর স্পেসিফিক। আচ্ছা, এখন আমাকে সিলেক্টিভ ভাবে কয়েকটা কথা বলেন। জাস্ট একটা সিঙ্গেল ট্রিটমেন্ট অপশন বললেই হবে, এটা এপিলেপসি ট্রিটমেন্ট অপশনের জন্য ইম্পর্টেন্ট। একটা পেশেন্টের অ্যাবসেন্স সিজার আছে, ঠিক আছে, আপনি কি ট্রিটমেন্ট দিবেন? Ethoxylamide. Ethoxylamide.
ভেরি গুড, ইথোসাক্সামাইড, ঠিক আছে। একটা পেশেন্টের ফোকাল সিজার, পেশেন্ট হচ্ছে আপনার চাইল্ড বিয়ারিং এজের ফিমেল অথবা হচ্ছে মেল। ফার্স্ট লাইন কি আসবে? ল্যামোট্রিজিন। ভেরি গুড, ল্যামোট্রিজিন। পেশেন্টের জেনারেলাইজ টনিক সিজার আছে। পেশেন্ট, ভালপ্রয়েট। Sodium valproate. আরে আমি তো শেষ করতে পারিনি এখনো, দুইটা পার্থক্য আছে এখানে, তাই আমি জিজ্ঞেস করতেছি। মেল পেশেন্ট অথবা চাইল্ড বিয়ারিং ফিমেল না হলে আপনারা যেটা বলছেন সেটা যে সোডিয়াম ভ্যালপ্রয়েট। যদি চাইল্ড বিয়ারিং হয় লেভিটিরাসিটাম। লেভিটেরি কেন গেলেন? লেভিটেরি সিটামে কেন গেলেন? ল্যামোট্রিজিনে থাকবেন। আহা, এটা দুটো একসাথে বলার কারণ আছে। ফোকাল সিজারের ক্ষেত্রে আপনি চাইল্ড বিয়ারিং এ যেটা দিবেন, আপনি হচ্ছে ইন কেস অফ জেনারেলাইজ টনিক সিজারের ক্ষেত্রে যদি চাইল্ড বিয়ারিং এজ থাকে সেটাই দিতে হবে, ল্যামোট্রিজিনটাই দিতে হবে, ঠিক আছে। জাস্ট পার্থক্য হচ্ছে আপনার জেনারেলাইজ টনিকের ক্ষেত্রে আপনি হচ্ছে যেটা মেইলের ক্ষেত্রে সেটা হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েট দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলেন কখন আপনি বন্ধ করবেন অ্যান্টি এপিলেপটিক ড্রাগস? 2 years after last 2 years. seizure. 2 years Last after seizure. last season. Very good. 2 years after last season. আচ্ছা, 2 years after last season. এই যে বললেন ল্যামোট্রিজিন, লেভোটিরাসিটাম, সোডিয়াম ভ্যালপ্রয়েট, তারপর হচ্ছে কার্বামাজিপিন, এটার মধ্যে মায়োক্লোনিক সিজারের জন্য ফার্স্ট লাইন কোনটা? যে কোনো অ্যাজ এ জেনারেল ফার্স্ট লাইন অ্যান্টি এপিলেপটিক ড্রাগস ইন কেস অফ মায়োক্লোনিক সিজার, এটা আমি জিজ্ঞেস করিনি, এখানে জিজ্ঞেস করতেছি। Sodium valproate. সোডিয়াম ভ্যালপ্রয়েট, ঠিক আছে। এই সোডিয়াম ভ্যালপ্রয়েটের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইড এফেক্ট কি? Teratogenicity. নিউরাল টিউব ডিফেক্ট। ওয়েট গেইন করতে পারে, ওয়েট গেইন করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে মোস্ট লাইকলি ডায়াগনোসিস: টেনশন হেডেক, মাইগ্রেন, অ্যানালজেসিক হেডেক, প্রাইমারি স্ট্যাবিং হেডেক, paroxysmal হেমিক্রেনিয়া। 29 বছরের মেল পেশেন্ট, রাইট সাইডেড অরবিটাল হেডেক, এক সাইডের বলছে, তাহলে কি টেনশন হেডেক হবে? না। না। বাদ। আচ্ছা, পাঁচটা অ্যাটাক হয়েছে স্ট্যাবিং শার্প পেইন বিহাইন্ড দ্য রাইট orbit per day, each lasting 10 to 20 minutes. During attack, he also experienced rhinorrhea tosis. ঠিক আছে, মাইগ্রেনের রাইনোরিয়া টোসিস পাবেন? না। না, মাইগ্রেনও বাদ। Taking codeine paracetamol for the last 3 months with minimal improvement যেহেতু হচ্ছে, তাহলে অ্যানালজেসিক ইনডিউস হেডেক হবে? না। আচ্ছা, বিপি নরমাল, হার্ট রেট নরমাল, নিউরোলজিক্যাল ইনফ্লামেশন এন্টারলি নরমাল, হেমাটোলজি এন্ড বায়োকেমিস্ট্রি আর আনরিমার্কেবল, ঠিক আছে। লাস্টেরটা হবে ওই যে আচ্ছা, বলেন কোনটা হবে? ই নাম্বারটা। Paroxysmal hemicrania. paroxysmal হেমিক্রেনিয়া। এখন আমাকে বলেন paroxysmal হেমিক্রেনিয়া কি টাইপের হেডেক? ট্রাইজেমিনাল সেফালজিয়া। ট্রাইজেমিনাল নিউরোসেফালাজিয়া, অটোনমিক সেফালাজিয়া। অটোনমিক সেফালাজিয়া, তার মানে কি অটোনমিক ফিচার থাকবে? আছে অটোনমিক ফিচার? আছে, রাইনোরিয়া, হ্যাঁ, ইয়া থাকবে, মানে কনজাংটিভালিও থাকতে পারে চোখে। কনজাংটিভাল ইনজেকশন থাকবে, তারপর হচ্ছে ল্যাক্রিমেশন থাকবে, নাক দিয়ে পানি পড়বে, এছাড়া টোসিস থাকতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার অটোনমিক ডিসফাংশনের ফিচারগুলো। ওকে, গেল। এই paroxysmal হেমিক্রেনিয়া, এটার হচ্ছে আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি আসবে? একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলবেন। ক্লাস্টার হেডেক। Class Ice. ভেরি গুড,
ক্লাস্টার হেডেক। পার্থক্য বলেন, এই দুটার মধ্যে পার্থক্য বলেন। ফ্রিকোয়েন্সি বেশি, ডিউরেশন কম, প্যারাক্সিমাম। paroxysmal হেমিক্রেনিয়ার ক্ষেত্রে এখানে ডিউরেশন কম কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে এখানে হচ্ছে উল্টা। একটা গল্প বলি। পিজিতে যখন ট্রেনিং করতাম, একটা স্যার ছিল আমার, পিজি ট্রেনিং এর টাইমে দুই স্যারের নামই সেম ছিল আর কি। আমার প্রফেসর যে ছিল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে ছিল, দুইটার নামই সেম। তো বড়টার একটা বড় আর ছোট হিসেবে ডাকতাম। তো ওনার লাইফ এক্সপিরিয়েন্স আমি শুনছিলাম যে ওনার ক্লাস্টার হেডেক হইতো। উনি বলতো যে আমার ক্লাস্টার হেডেক হইতো রাত ঠিক 2টা বাজলে আমার হেডেকটা শুরু হইতো। আমি 2টা বাজার আগে আমি উঠে যেতাম রাত, মানে এভরি সিঙ্গেল টাইমে ওই টাইমে হেডেকটা উঠতো, এবং ওইটা এক্স্যাক্টলি হাইস্ট হচ্ছে যে আপনার 2 থেকে 3 ঘন্টা থাকতো, তারপর চলে যেত। এক্স্যাক্টলি ওই মোমেন্টে আসতো, এবং এটা প্রতিদিন আসতো। প্রতিদিন আসা 5 থেকে 6 দিন থাকতো, বন্ধ। আবার অনেকদিন পরে 5 থেকে 6 দিন থাকতো, ঠিক আছে। এরকম এটা হচ্ছে আপনার ক্লাস্টার হেডেকের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লু। আপনার অ্যাটাকটা হবে আপনার ধরেন 24 আওয়ার্স এর মধ্যে 1 থেকে 4 বার কম, এবং ডিউরেশন থাকবে অ্যারাউন্ড 1 আওয়ার, হাইস্ট 1 আওয়ার, ঠিক আছে। এন্ড এখানে হচ্ছে যে আপনি এই সেম অটোনমিক ডিসফাংশনের ফিচারগুলো পাবেন, কারণ এটাও হচ্ছে আপনার ওই ইয়ার সেফারেলজিয়াল টাইপস এর মধ্যে একটা পড়তেছে, এবং সেফারেলজিয়াল টাইপস এর মধ্যে paroxysmal হেমিক্রেনিয়া, ক্লাস্টার হেডেক একটা আরেকটা ডিফারেন্সিয়াল। পার্থক্য করবেন, মেল প্রিডমিনেন্স ইন কেস অফ ক্লাস্টার, ফ্রিকোয়েন্সি কম, ডিউরেশন বেশি ইন কেস অফ ক্লাস্টার, এবং এবং যে ক্লুটা দিয়ে আপনি ডিফারেন্সিয়েট আরো স্পেসিফিক করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি এটা ট্রিটমেন্ট অপশন। paroxysmal হেমিক্রেনিয়ার ট্রিটমেন্ট অপশন কি? ইন্ডোমেট। এন্ডোমেট আছে, যেটা ক্লাস্টার হেডেকে কোনো কাজ করবে না। এবার আমাকে বলেন, এরকম ড্রাগ দিয়ে আপনি ডায়াগনোসিস করতে পারেন এরকম কি আর ডিজিজ পড়ছেন লাইফে? রিউমেটিক ফিভার হচ্ছে অ্যাসপিরিন দিলে যদি কাজ করে, মানে যদি পেশেন্ট রেসপন্স করে, তাহলে রিউমেটিক ফিভার একটা ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া ধরা হয় আর কি, জুভেনাইল যাদের হয় আর কি। ওকে, তারপরে মায়াস্থানিয়ার একটা ওই যে এন্ডরফিন। সাইলেন্ট টেস্ট যেটা আগে ছিল। আচ্ছা, ওকে, এখন আর নাই ওটা, তো ওটা আমি নিতে পারবো না, সরি। তারপরে নিউরোলজির মধ্যে থাকা লাগে না, বাকি অন্যান্য ইয়াতে চলে যান। আচ্ছা, নেফ্রোলজিতে কোনটা আছে? এসি ইনহিবিটর দেওয়ার পরে ইয়া বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া। হ্যাঁ, টার্ম পজ বলতেছেন কেন, পুরো টার্মটাই বলেন। রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি স্টেনোসিস, ভেরি গুড। এসি ইনহিবিটর দিলে কি হবে? পেশেন্ট ক্রিয়েটিনিন বেড়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো এটাও আরেকটা এরকম ফিচারের মধ্যে পড়তেছে। আচ্ছা, সো এই দুটার সাথে মিলে আমরা পড়লাম। এখন আসেন, এটার অ্যান্সার আপনারা দেন, এটার অ্যান্সার আমি দিব না। এটা আপনাদের জন্য। কি হবে অ্যান্সার এটা? প্রথমটা। কনফিউশন লাগতেছে কোনো? না, প্রথমটা হবে। হ্যাঁ, একটু আগে তো পড়লেন আপনারা। কোন ফ্যাক্টরের কারণে হবে এটা?
এই যে ল্যাটেরাল স্পাইন corticospinal tract. বারবার বলতেছি, বারবার মাথায় রেখে দিতে, ল্যাটেরাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, ঠিক আছে? একটু আরেকটু মাথায় ঢুকে দিই, সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, ঠিক আছে? এটা ভিটামিন B12 এর কারণে হয় না, আরেকটা কোন ভিটামিনের কারণে হতে পারে? রেয়ারলি ভিটামিন ডি, ই ই, ভিটামিন ই। ভেরি গুড। সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন, তারপর হচ্ছে আপনার ব্রাউন সিকোয়ার সিনড্রোম, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশন। এইসব জায়গায় যখন ট্র্যাক এফেক্টেড হবে সবগুলোতে হচ্ছে ল্যাটেরাল কর্টিকোস্পাইনাল ফ্র্যাকচার, ঠিক আছে? ইউজুয়ালি ল্যাটেরাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশন বা সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশনের ক্ষেত্রে বাইল্যাটেরাল যাবে, বাট ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোমের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার ইপসিল্যাটেরাল ঝামেলা করবে, ঠিক আছে? না, এটা ইপসিল্যাটেরাল ঝামেলা করবে না, ঠিক আছে? এটা ওরকম ভাবেই কাজ করবে, সরি। বাট ব্রাউন সিকোয়ার্ড একটা ভুল বলছি, ওটা একই কাজ করবে। ব্রাউন সিকোয়ার্ড একটা, তারপর হচ্ছে আপনার সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন, তারপর হচ্ছে আপনার অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশন, ঠিক আছে? ঠিক আছে, এই তিনটা মাথায় রাখবেন। এই তিনটা ডিফারেন্সিয়ালে চলে আসবে যখন মাথায় মানে ডিজিজ করবে না, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? ক্লাস্টার মাইগ্রেন paroxysmal টেম্পোরাল আর্টারাইটিস ট্রাইজেমিনাল নিউরালজিয়া, 40 বছরের মেল পেশেন্ট, intermittent unilateral pain above and behind his left eye, which has woken him from sleep every night for the previous 7 days. Pain is described as severe and stabbing, lasting about 30 minutes, waking him restless and agitated, ঠিক আছে? Tearing from the left eye, nasal stuffiness. He looked in the mirror during attacks and he had noticed his left eye drooping. Similar attack হয়েছিল a month last year. Resolved spontaneously, কোনো মেডিকেশন লাগে নাই। স্মোকার লাইফলং, ডায়াগনোসিস কি? এত পারবেনি। স্টার হেডেক, প্যারোক্সিসমাল হেমিক্রেনিয়া, এরই ডিউরেশনটা কম। ক্লাস্টার হেডেক, Cluster headache. Cluster headache. আমি এত সুন্দর করে একটা আপনাকে সিনারিও বললাম আমার স্যারের, ওই যে দেখছেন নাইটে সে বসে থাকে, ঘুম ভেঙে যায়, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। সো দিস ইজ ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন কি? অ্যাকিউট, তোমার ট্রিপটানোর 100% অক্সিজেন। ইয়েস, সুমা ট্রিটমেন্ট 100% অক্সিজেন। এখন আমারে বলেন 100% অক্সিজেন কোথায় কোথায় দিবেন? কার্বন মনোক্সাইড, তারপরে কার্বন মনোক্সাইড পয়জনিং, ভেরি গুড। তারপরে এই যে একটা ক্লাস্টার হেডেকে দিবেন, আর কোথায় দিবেন? আচ্ছা, এটা তো ইন্টারেস্টিং তাই না, যে একটা 100% অক্সিজেন দিচ্ছি, 100% অক্সিজেন তো সহজে দেওয়া হয় না, ঠিক আছে? এখান থেকে একটা জিনিস একটু ধরি, সেটা হচ্ছে ট্রাইজেমিনাল টেম্পোরাল আর্টারাইটিস। এটা কেন ইম্পর্টেন্ট? সিওপিডি তে আপনি 100% অক্সিজেন দিবেন শিওর? রোগী মারা যাবে। এই সিওপিডি তে 100% অক্সিজেন দিলে কি হবে বলো? অক্সিজেন Oxy ড্রাইভটা drive-টা শেষ হবে হয়ে না। যাবে, রেসপিরেটরি ফেলিয়ার আর অ্যাগ্রাভেট। রেসপিরেটরি ফেলিওর হবে, আরো অ্যাগ্রাভেট করবে। ওর থাকেই 88 ওর থেকে 92 মেনটেন করতে হবে। 92 মেনটেন করতে হবে আমাদের, ঠিক আছে? খবরদার যে বলছেন ভাই এটা মাথায় রাখবেন না, যা বা সিওপিডি নো ওয়ে, ওকে?
এগুলা মিস্টেক, মানে খারাপ মিস্টেক। ওকে, কারণ এরকমও দেখা হয়েছে আমার ইন্টারনাল লাইফে, বা আমি ট্রেনিং এও দেখছি যে সিওপিডি পেশেন্ট হিস্ট্রি নেওয়া হয়নি আর কি। সো পেশেন্টের হচ্ছে আপনার স্যাচুরেশন কম ছিল, তো 98, 99, 100% এরকম 2 to 4 লিটার দিয়ে বা আরো বেশি দিয়ে 98, 99 রাখছে, পরে পেশেন্ট আর বাঁচে নাই। সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, পেশেন্ট মারা যাওয়ার চান্স এটা খুব বেশি। আচ্ছা, নেক্সট আসি আমরা। জিবিএস, এমএনডি, মাইসথেনিয়া গ্রেভিস, মাইটোনিক ডিস্ট্রফি, পলিমায়োসাইটিস। 45 বছরের ফিমেল পেশেন্ট ডেভেলপ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ব্রেথলেসনেস on minimal exertion and double vision over 2 months. Vital capacity 3 liter on sitting, 1.4 liter when lying. Physical examination reveals mild bilateral ptosis. Patient double vision আছে intermittently when testing eye movement. No other abnormal findings. মায়াস্থেনিয়া আচ্ছা। গ্রেভিস কেন মায়াস্থেনিয়া? কারণ ওখানে রেসপিরেটরি ফেলিয়ার হয়। ডায়াফ্রাম কি ইনভলভ করছে? ডায়াফ্রামকে ইনভলভ করছে। ওকে, ভেরি গুড। bilateral process আছে আবার বায়োল্যাটারাল প্রসেস আছে। process, হ্যাঁ। আমি গত সেশনে বলছি ডিপ্লোপিয়া আছে, টোসিস আছে। ভেরি গুড। 1 নাম্বার পয়েন্ট বলছিলাম যে এক্সট্রা অকুলার মাসেল যে উইকনেস, যেমন ডিপ্লোপিয়া, তারপর হচ্ছে টোসিস, ব্লারিং অফ ভিশন, এগুলো হচ্ছে আপনার ইনিশিয়াল সিমটম হবে 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে আপনার এটার কি ফিচার থাকবে হচ্ছে কি, মায়াস্থেনিয়া গ্রেভিসের কি ফিচার কি? ফেটিক থাকে, যে দিন শেষে ফেটিক Fatigability থাকে। ঠিক থাকে। এই যে দেখেন, develops double vision intermittently when testing eye movement. তার মানে তাকে কাজ করাচ্ছে দেখে সে ফ্যাটিগেবিলিটি ডেভেলপ করে, তার এই জিনিসটা আরো এগ্রাভেট করতেছে। ক্লু হচ্ছে এখানে। এখন একটা জাস্ট ছোট জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করব, এটা কেন হয়েছে? ভাইটাল ক্যাপাসিটি সিটিং অবস্থায় 3 লিটার, কিন্তু লাইং অবস্থা 1.4 লিটার কেন? ভাইয়া গ্র্যাভিটির কারণে ডায়াফ্রামটা হচ্ছে ডিসেন্ড করতে একটা এক্সট্রা, মানে ওই ক্ষেত্রে অ্যাক্টিভিটিটা কম লাগতো। এটা তো হচ্ছে আপনার এই পেশেন্টের একটা কারণ, এই কারণে। ইউজুয়ালি কি এটা হয়? না, ইউজুয়ালি এটা হয় না। কেন হয় না? মানে বডির অ্যাবডোমিনাল যে প্রেসারটা, যখন শুয়ে পড়বেন তখন এটা কার উপর প্রেসার পড়বে? ডায়াফ্রামের উপর প্রেসার দিবে। ডায়াফ্রাম পারফেক্টলি কাজ করতেছে, সেই প্রেসারটা ডায়াফ্রাম কি করবে? কম্পেনসেট করে দেবে। ভাই যেটা বলছে আর কি, ওটা আমি একটু ফিজিওলজি থেকে প্যাথোলজির দিকে যাচ্ছি। ডায়াফ্রাম এটাকে কম্পেনসেট করে দেবে যে প্রেসারটা দিচ্ছিল। সো তখন লাং এর উপরে প্রেসারটা কম যাবে, ভাইটাল ক্যাপাসিটি ঠিক থাকবে। কিন্তু এই ক্ষেত্রে কি হয় বললেন না, ওই যে রেসপিরেটরি মাসল ইনভলভ করে। রেসপিরেটরি মাসলের মধ্যে মোস্ট কমন এক্সপিরেটরি মাসল কোনটা? ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রামকে এফেক্ট করছে। ডায়াফ্রাম হচ্ছে যে ঠিক মতো কাজ করতে পারতেছে না, কাজ করতে না পারার কারণে কি হবে? উইকনেস ডেভেলপ করে ডায়াফ্রামটা উপরের দিকে চলে আসবে, ভাইটাল ক্যাপাসিটি তখন কমে যাবে। এই আর কিছু না। কালকেও বলছিলাম, আজকেও আবার প্রশ্ন, অ্যান্টিবডি কোনটা করবেন? অটো অ্যান্টিবডি, অ্যান্টি অ্যাসিটিলকোলিন এস্টারেজের এগেইনস্টে। অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের এগেইনস্টে। এটা প্রি সিন্যাপটিক আর পোস্ট সিন্যাপটিক? পোস্ট সিনাপটিক। পোস্ট সিন্যাপটিক। আপনাকে যদি বলা হয় মোস্ট সেনসিটিভ টেস্ট কি? ইএমজি। সিঙ্গেল ফাইবার ইএমজি। আপনি মাইসথেনিয়া গ্রেভিস বের করার পরে পরবর্তীতে কি এক্সক্লুড করতে হবে আপনাকে? থাইমোমা। যার কারণে কি করবেন? সিটি স্ক্যান করতে হবে চেস্ট। ওকে, কালকে আরেকটা জিনিস বলছিলাম, কোন কোন ডিজিজ চিন্তা করলে আপনাকে ম্যালিগন্যান্সি এক্সক্লুড করতে হয় বলেন? কালকে না, গতকালকের আগে দিন। ল্যাম্বার্টিটান সিনড্রোম। ল্যাম্বার্টিটান সিনড্রোম। ল্যাম্বার্টিটান।
ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, যার হচ্ছে ল্যাম্বার্টিস, ঠিক আছে? ল্যাম্বার্টিটাস। কালকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এটা কালকে বলতে ভুলে গেছি। ওকে, মাথায় ছিল না। তারপরে আজকে আরেকটা কি বের হলো, মায়াসিনিয়া গ্র্যাভিস। ওকে, এখানেও এক্সক্লুড করতে হবে আপনার থাইমোমা আছে নাকি নাই। নেক্সট, which cervical level would be the most likely given his symptoms and signs? আমাদের 3, 4, 5, 5, 6, 6, 7, 7, 8, 8, 2. Patient 67 year, chronic neck pain নিয়ে আসছে। আমরা প্রশ্ন করে তারপরে অ্যান্সার দিন। On this occasion, he presents acutely to his doctor with pain over his left shoulder, axillary region, and radiated down his arm, involving the arm ending in his finger, especially index, middle, দুটা জায়গায় গেছে। He also has tingling in this finger, tingling sensation আছে। তাহলে একটু পর্যন্ত কি বুঝলেন? নার্ভ ইনভলভ করতেছে, কোন নার্ভ ইনভলভ করতেছে? C8 thoracic 1 হবে। আচ্ছা, আস্তে আস্তে যাই। এই দুইটাতে সমস্যা হচ্ছে, এই দুইটা আঙ্গুলে। তাহলে এই দুইটা আঙ্গুল কে সাপ্লাই দেবে? C6 C7 হবে, কারণ পুরো সিনারিওতে পরবর্তীতে আবার ট্রাইসেপসটা ডিমিনিশড আছে, তার মানে হয়তো C7টা এফেক্টেড, আর যেহেতু ইন্ডেক্স আর মিডল, ইন্ডেক্সটা C6 এর মধ্যে আসবে মানে। আচ্ছা, আরেকটু যাই আমরা তাহলে, ঠিক আছে? Weakness of the forearm extensor and wrist extension, slight loss of rhythmic sensation over the index and middle finger, biceps brachioradialis যে reflex equal symmetrical, triceps reflex diminished, left compared to the right, এলো একটা। either examination normal, চিন্তা করতেছে cervical disc prolapse, একদম স্পেসিফিক যদি একটা জিনিস দিয়ে চিন্তা করেন, সেটা হচ্ছে cervical disc prolapse আসছে না? রিফ্লেক্স কার গেছে? স্যার ট্রাইসেপস C7 রিফ্লেক্স কত? C7 C7 কোনটা হবে? তো C6 C7 হবে, C6 C7, ঠিক আছে? এরপরে আসেন, এটা তো হচ্ছে যে আপনার রেডিকুলোপ্যাথি বলতেছেন, আমি রেডিকুলোপ্যাথিটা আপনাদের থেকে বের করার চেষ্টা করছি। C5 এর রেডিকুলোপ্যাথি একটা, C6 এর রেডিকুলোপ্যাথি একটা, C7 এর একটা, C8 এর একটা। এখন দেখেন, C5 যখন যাবে তখন হচ্ছে যে বাইসেপস যাবে, ঠিক আছে? C6 যখন বলবে তখন আপনার এখানে বাইসেপস প্লাস ব্রাকিওরেডিয়ালি যেটা আছে সেটা যাবে। C7 বললে ট্রাইসেপসে চলে আসবে। আচ্ছা, এখন আসেন, সেন্সরি ডেফিসিট কি হবে? আপনার রেডিয়াল নার্ভও যাবে, তারপরে হচ্ছে আপনার আলনার নার্ভও কিছু যাবে, 3 নাম্বারটা ইন্ডেক্স মানে মিডল ফিঙ্গার যেটা আছে পুরাটাই যাবে। তাহলে এই রেডিয়াল নার্ভটা বের করার চেষ্টা আর কি 3.5 রেডিয়ালটা হাফ, রেডিয়ালের হাফ, ঠিক আছে? তারপর হচ্ছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আলনার, ঠিক আছে? সেটা হচ্ছে মনে হয় 2 to 4 না, 2 3 4, 2 3 4, দাঁড়ান, 2 হচ্ছে আলনার হাফ, 3 হচ্ছে এন্টায়ারলি, 4 হচ্ছে রেডিয়াল হাফ, এভাবে যাবে। এটা হচ্ছে সেন্সরি ফাইন্ডিং টুল আমি বলতেছি। আচ্ছা, ট্রাইসেপস বললাম, আরেকটা জিনিস এখানে বলা আছে, একটু খেয়াল করে দেখেন, এই যে লেখা আছে ফোরআর্ম এক্সটেনশন, রিস্ট এক্সটেনশন, ফোরআর্ম আর রিস্ট, এটাও যাবে হচ্ছে মোটর ডেফিসিট হিসেবে ট্রাইসেপসের সাথে। ওকে, তো এখানে যেহেতু বলাই আছে যে এটা হচ্ছে যে একটা সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, এরা মোস্ট কমনলি এফেক্ট করা হচ্ছে C5 to 6 অথবা C6 to 7, ঠিক আছে? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে আরো স্পেসিফিক্যালি আমরা বের করে ফেলছি, যেহেতু ট্রাইসেপসটা চলে গেছে। ওকে, এই যে দেখেন, ট্রাইসেপস যেহেতু সমস্যা, একটা সিঙ্গেল পয়েন্ট আমি বের করছি, আদার্স সিঙ্গেল পয়েন্ট আমি বের করতে পারি না, কারণ ওটা ধরাইতে পারতেছি, মানে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছিলাম না। তো এখানে দেখেন, রেডিয়াল নার্ভ সাপ্লাইং মাসেল লাইক ট্রাইসেপস, এক্সটেন্সর, কার্পাল, রেডিয়ালিস, রিফ্লেক্স গেছে, বাইসেপস ভালো আছে, ব্রাকিওরেডিয়ালিস ভালো আছে, ঠিক আছে? পরবর্তীতে আমরা কি করব? এমআরআই করব, নিউরোফিজিওলজি টেস্টটা করব। ওকে, C8 T1 যদি যেত,
ইন্ট্রিনসিক হ্যান্ড মাসেল যেত, ঠিক আছে। আচ্ছা, C5-6 এর ক্ষেত্রে কি হতো? বাইসেপ যেত, স্পেসিফিক যেত। পরবর্তীতে, আচ্ছা, what is the time limit after onset of symptoms up to which IV thrombolysis should be administered? কত? 1, 3, 4.5, 6, 12। এটা দেখে মনে 4.5 হচ্ছে ঘন্টা। হ্যাঁ, একেবারে শেষ। 4.5 কেন নিচ থেকে পড়ি তার কারণ তো বুঝতে পারছেন, ঠিক আছে। কি দিবেন? ড্রাগের নাম বলেন। অ্যালটিপ্লেজ, LT+। প্যাপেনেকটেপ্লেজ। অ্যালটিপ্লেজ দিবেন। অ্যালটিপ্লেজ দিতে হবে, ঠিক আছে। তো আর এখানে পড়ার দরকার নেই, চলে যায়। ক্লিনিক্যাল সিনারিওতে পুরোপুরি বলতেছি যে এটা একটা অ্যাকুইট স্ট্রোক। সিটি স্ক্যান করে হেমোরেজ নাই, সো আপনি থ্রম্বোলাইসিস করতে পারেন। অ্যালটিপ্লেজ হচ্ছে রিকমেন্ডেড উইদিন 4.5 ঘন্টার মধ্যে, যদি সিটি স্ক্যান করে আপনি মানে Hemorrhage হেমোরেজটা না পায়। এক্সক্লুড করতে পারেন। আচ্ছা, এখন আমাকে বলেন তো থ্রম্বেক্টমি কত ঘন্টার মধ্যে করতে পারবেন? 12 ঘন্টা। ইউজুয়ালি 6 ঘন্টা। ইউজুয়ালি 6 ঘন্টা। 6 ঘন্টা। আচ্ছা, 6 ঘন্টা, ওকে। তাহলে 6 ঘন্টা, সরি 6 ঘন্টা। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে ক্যারোটিড স্টেনোসিস যদি থাকে, সেটা কত পার্সেন্ট হওয়া লাগে সার্জারির জন্য? 70%। মানে ক্যারোটিড এন্ড আকারে কেটে যদি করা হয়, কত? 70% জানি। সিম্পটোমেটিক 70% জানি। মোর দেন 70%? না, আমি পার্সেন্টেজ জানতে চাচ্ছি যে ক্যারোটিড আর্টারিটা কত পার্সেন্ট ব্লক হলে আমাদেরকে সার্জারির দিকে যেতে হবে, সেটা আমি জানতে চাচ্ছি। মোর দেন 70%, ঠিক আছে, ওকে। পেশেন্টের মধ্যে কি ডায়াগনোসিস? কন্টিনিউইং এম্বোলাই from internal carotid artery stenosis, left hemisphere infarction with subsequent seizure, left hemisphere intracranial hemorrhage transformation, right internal carotid artery occlusion, and cerebral infarction. Posterior fossa hemorrhage with rapid onset hydrocephalus. 62 বছরের বিল্ডার আসছে, হিস্ট্রি অফ কলাপস নিয়ে, লিফটিং করার সময় হেভি ওয়েট, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে, ক্লিয়ার হিস্ট্রি দিতে পারতেছে না। পেশেন্টের ওয়াইফ কি বলছে? স্মোক করে আর পার্টি করে, এই যে পার্টি। তাহলে এই যে স্যাটারডে নাইট পালসি হয়, সেটা কোন নার্ভের কারণে হয়? কোনটা? অর্পিতাপুর হচ্ছে যে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে, ক্লিয়ারলি আসে না আর কি। বলেন। রেডিয়াল নার্ভ, ঠিক আছে। অর্পিতাপুই বলতেছিল ক্লিয়ারলি আসে না। এক্সামিনেশন করলেন। He was noted to be talking incomprehensibly and to have moderate weakness of his right side. Right side এ সমস্যা ছিল। আপনি সিটি করলেন, ঠিক আছে, সিটি করলেন, ভেরি গুড, রেডিয়াল যে বলছেন, সিটি করলেন, লেফট হেমিস্ফিয়ার ইনফ্রাকশন পাইলেন, ঠিক আছে, ওকে, ফাইন, in acute ischemic stroke. 2 days later, he suddenly deteriorates. He appears awake, but no longer talking at all. Response not only to some, but not all commands. Head, eye look towards the left. বাম দিকে তাকায় আছে, move his left arm and leg spontaneously, but even pinching the skin elicits no movement of his right arm or leg. তার মানে কি জিসিএস আরো কমে গেছে। No obvious difference in the tone or reflex in his limb, but right plantar response is extensor. Physical examination করে পাইলেন ব্লাড প্রেশার 220/120। সেখানে কি ঘটনা হয়েছে বলেন তো? হেমোরেজ ট্রান্সফরমেশন হয়ে গেছে লেফট সাইডেরটা। ভেরি সি গুড, নাম্বার।
ট্রান্সফরমেশন হয়ে গেছে। কিভাবে বুঝলেন? পরের দিকে হিমোরেজিক প্রেসার রাইজ করেছে, পরে হেডেক মানে ডিটোরিয়েটস করেছে, হেড মানে সিমটম আর সাইন সিমটম গুলো ডিটোরিয়েট করছে আরো, আচ্ছা। মেইনলি হাইপারটেনশনটাই। ইসকেমিকে এত হাইপারটেনশন তো হয় না। আচ্ছা, ভেরি গুড। তো প্রথম জিনিস হচ্ছে যে যেটা ক্লু সেটা হচ্ছে এটার ইসকেমিক স্ট্রোক ছিল ফার্স্ট ফিচার। পরবর্তীতে ইসকেমিক ফিচারটা থেকে আরো এটা নিউরোলজিক্যাল ফিচার ডেভেলপ করছে, ঠিক আছে? ডিক্রিজ কনসিয়াসনেস হয়েছে, ডেফিসিট গুলা আরো খারাপের দিকে গেছে, ব্লাড প্রেশার বাড়ছে। সো এটা হচ্ছে একটা ইনফেকশন থেকে হেমোরেজিক ট্রান্সফরমেশন। কেউ এটার রিস্ক ফ্যাক্টর গুলো বলতে পারবেন যে এটা কি কারণে হতে পারে, এই যে হেমোরেজিক ট্রান্সফরমেশন হচ্ছে? লার্জ ইনফ্যাক্ট ভেরি গুড। তারপরে তারপর ড্রাগস ইনসিপিয়েন্ট drugs। ম্যানেজমেন্ট হ্যাঁ, অথবা থ্রম্বোলাইসিস এর কারণে যদি রিস্ক অ্যাসেসমেন্ট না করে যদি ভেরি গুড, থ্রম্বোলাইসিস করা হয়। ভেরি গুড, ভেরি গুড। তারপরে ওই যে একজন যেটা বললেন লার্জ ইনফ্যাক্ট থাকতে পারে, বা পেশেন্টের কোনো কার্ডিও এম্বোলিক স্ট্রোক হয়েছে লাইক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে কোনো থেরাপি দিচ্ছেন, থ্রম্বোলাইটিক থেরাপি দিচ্ছেন, বা রিপারফিউশন যে থেরাপি দিচ্ছেন এটা অনেক বেশি প্রলংড হয়ে গেছে, ঠিক আছে? পেশেন্টের ব্লাড প্রেশার অনেক বেশি হাই ছিল, কন্ট্রোল হয় না, অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি দেওয়ার কারণে হয়েছে। এগুলার কারণে পরবর্তীতে পেশেন্ট ডিটোরিয়েট করছে আরো বেশি, ঠিক আছে? এই হচ্ছে কথা, এগুলো এখানে বলা আছে। Which of the following is the first line treatment used to prevent further attacks? Amitriptyline, baclofen, carbamazepine, diazepam, sertraline. 62 বছরের ফিমেল suffering from terrible paroxysm of stabbing, burning pain which feel like someone stabbing a hot knife into her cheek, lasting for 1 to 2 minutes. Attack always occur in the left, can come at any time without warning. যখন হয় রিকার ওভার কোর্স মানে অনেকবার হয় কাপল অফ ডেজে, ট্রিগার্ড হচ্ছে কোল্ড ওয়াশিং দ্য ফেস। কি ডায়াগনোসিস কি? কোশ্চেন একটু আগে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, অ্যান্সার হলো কার্বামাজেপিন। ভেরি গুড। আচ্ছা, which of the following should be the next step in management of an acute attack? 45-year female established diagnosis of MS, new weakness in the left leg present করছে, intercurrent infection exclude, presentation mark disease progression নাই, 2 days have elapsed since her symptoms began, she has no history of psychological condition. এটা কি? এটা একটা অ্যাকিউট অ্যাটাক নিয়ে যেহেতু আসছে, আইভি প্রেডনিসোলনটা 5 দিনের জন্য একটা ভেরি রেস্কিউ গুড। থেরাপি। পালস থেরাপি অথবা রেস্কিউ থেরাপি। আমাকে বলেন এই যে পালস থেরাপি বা রেস্কিউ থেরাপি কোন কোন ইমার্জেন্সিক্যাল কন্ডিশন আপনি দিবেন? অ্যাজমা, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা বা Okay. লাইফ থ্রেটনিং অ্যাজমা, তারপরে এক্সারসাইবেশন অফ সিওপিডি তেও দেওয়া যেতে পারে। তারপরে ওটা এই তো যে এটা এই যে ইন্ডিকেটেড এই না। কন্ডিশন নিউ অ্যাকিউট অ্যাটাক অফ নিউ মানে নিউ অ্যাটাক মাল্টিপল স্ক্লেরোসিস এর ক্ষেত্রে। এসিলির ক্ষেত্রে একটু ফ্লেয়ার নিয়ে আসলে দিবেন না? হ্যাঁ দিব দিব। আচ্ছা, ঠিক আছে। একটু আগে টেম্পোরাল আর্টারিটিস জিজ্ঞেস করতেছিলাম, ওটা কার সাথে অ্যাসোসিয়েটেড থাকে? পলিমায়াসাইটিস। টেম্পোরাল আর্টারাইটিস কার সাথে অ্যাসোসিয়েটেড থাকে? পলিমাইলজিয়া রিউমাটিকা। আচ্ছা, হ্যাঁ, পলিমাইলজিয়া রিউমাটিকা। এই দুইটা কেসে আপনি কি ট্রিটমেন্ট দিবেন? prednisolone, genital arteritis, high dose of prednisolone, হাই ডোজ অফ প্রেডনিসোলন, দুইটাতে প্রেডনিসোলন দেওয়া লাগে। ইন কেস অফ folic টেম্পোরাল acid আর্টারিটিস জিসিএ তে, টেম্পোরাল আর্টারিটিস বা জিসিএ এর ক্ষেত্রে হচ্ছে আপনি হাই ডোজে দিবেন, পলিমাইলজিয়া রিউমাটিকের ক্ষেত্রে আপনি লো ডোজে দিবেন, ঠিক আছে? আর কাহা পর দেতে হে? শেষ, আমার পড়া শেষ, আজকের জন্য 25টা কমপ্লিট। কোথায় দিবেন আর?
একটা পেশেন্ট আলসারেটিভ কোলাইটিস একটু ক্লিয়ার নিয়ে আসতে দিবেন। acute severe আলসারেটিভ কোলাইটিস দিতে হবে, ঠিক আছে। তো আমাদের আজকের জন্য মেনিনজাইটিসের ক্ষেত্রে তুমি ভাইরে মানে মেনিনজাইটিসের ক্ষেত্রে যে পালস থেরাপি দেয়। মেনিনজাইটিসের ক্ষেত্রে হচ্ছে যে এটা অ্যাডেড থেরাপি অ্যান্টিবায়োটিকের সাথে, নট পালস থেরাপি, ঠিক আছে। আচ্ছা অ্যাকিউট কেসে ওটা হচ্ছে যে আপনার ইয়াটা মেইন, আপনার হচ্ছে যে মেনিনজাইটিসে অ্যান্টিবায়োটিকটা মেইন, প্রেডিসোলনটা অ্যাডেড থেরাপি হিসেবে যোগ করা হয়, ঠিক আছে। সো আপনাদের কি অবস্থা একটু বলেন তো, সবাই এখানে যারা আছেন তারা কি জানুয়ারিতে দিবেন এক্সাম? না ভাই জানুয়ারিতে দেবেন। আমি রিসেন্টলি মানে এফসিপিএস পাশ করে ট্রেনিং এ ঢুকছি, তো আপাতত দেওয়ার ইচ্ছা নেই। বিসিএস টা হয়ে ওকে, গেলে পরে দেখা যাবে। আপাতত এমআরসিপি তে এখনো পর্যন্ত বসার প্ল্যান নেই, জাস্ট নলেজটা এনরিচ করার জন্য পড়াশোনা করছে আর কি। আচ্ছা। যারা হচ্ছে আপনার পার্ট 1 দিছে, সিপিএস পার্ট 1 পাস করে গেছে বা যাদের প্রিপারেশন আছে, তাদের জন্য হচ্ছে এটা খুব ভালো একটা চান্স যে একটু ভালো মতো পড়ে আপনি এমআরসিপিটা দিতে পারবেন। কারণ কি, আমার কোর্স গুলো দেখলে বুঝবেন, ম্যানেজমেন্ট ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে সিমিলারিটি পাবেন। থিওরি বলেন, সিমটম বলেন, অনেকগুলা ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও সিমিলারিটি থাকে। ম্যানেজমেন্ট গুলা অনেক আপডেটেড থাকে, এই জিনিসগুলো হচ্ছে এমআরসিপিতে একটু বেশি লাগে, ঠিক আছে। সো অ্যারাউন্ড আপনি যেহেতু পার্ট 1 পাস করছেন, ভেরি গুড, কংগ্রেচুলেশন। কোথায় ট্রেনিং পাইছেন? হ্যাঁ, পিজি। পিজিতে। তো ভালো জায়গায় পাইছেন। সারাক্ষণ পড়াশোনা করবেন, আশেপাশে খালি ক্লিনিক্যাল পেশেন্ট দেখবেন, পড়াশোনা আর পড়াশোনা, ওখানে অন্য কিছু নাই। ওখানে রোগী দেখা হয় কম, পড়াশোনা হয় বেশি। আর সরকারি হাসপাতাল গুলোতে তার উল্টাটা। করতেছি হ্যাঁ হ্যাঁ, 48 রেজাল্টের জন্য অপেক্ষায় আছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, কোনো সমস্যা নেই। রেজাল্ট হয়ে গেলে দিয়ে দিবেন, জানুয়ারিতে না হলে মেতে দিয়ে দিবেন। ওই তো আমি চাইতেছি কারণ কি, ফ্লোটা যাতে ঠিক থাকে আপনার, ঠিক আছে। সো এখন হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি দিবেন তারা হচ্ছে একটু সিরিয়াস হতে থাকেন। কারণ একটাই, 1,15,000 টাকা, ঠিক আছে। 1,15,000 টাকা। কালকে হচ্ছে আমরা নিউরোলজি আর একটু পরে মোটামুটি এটা নিয়ে শেষ করব। তো আমি চেষ্টা করব হচ্ছে যে আহ, আপনাদের যাতে সুবিধা হয় ওরকম ভাবে সামনে প্ল্যান করার জন্য, ঠিক আছে। আহ আপনাদের জন্য এই সেশন গুলা কি এফেক্টিভ নাকি সেটা জাস্ট একটু এটা খেয়ে দেখি কোনো প্রশ্ন অ্যান্সার দিচ্ছে না। জি ইফেক্টিভ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আসসালাম। আসসালামু আলাইকুম।